আমরা কি কিছুক্ষণ অপেক্ষা করবো নাকি ক্লাস শুরু করে দেবো? আমরা 3 মিনিট অপেক্ষা করি নাকি? 3 মিনিট অপেক্ষা করি, তারপর আমাদের এক্সেল ক্লাসটা শুরু করে দিব। এক্সেলে আমাদের 4টা বা 5টা ক্লাসে আমরা মোটামুটি সবকিছু কভার করে ফেলতে পারবো আশা করি। তারপরেও যদি আমাদের সিলেবাস কভার করতে না পারি, আমরা আরো কয়েকটা ক্লাস নিব, কোনো সমস্যা নেই। দাদা অ্যাটেন্ডেন্স কি কল করা হয়ে গেছে? না, অ্যাটেন্ডেন্স কল করা হচ্ছে না। লাস্ট কয়েকটা ক্লাসে অ্যাটেন্ডেন্স কল করা হচ্ছে না, এবং এই মডিউলটাতেও অ্যাটেন্ডেন্স কল করা হবে না। জি দাদা। ওকে, 10টা 5 হয়ে গেছে। হ্যাঁ, আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। ঠিক আছে। তো আমরা আজকের কিছুটা আমাদের স্লাইড পরে আমরা আমাদের এই কয়েকটা মিনিট আমরা একটু নিজে একটু জানার চেষ্টা করব যে আসলে আমরা এখন পর্যন্ত যা পড়েছি, যা জেনেছি, এগুলোর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ আছে। আমি জাস্ট আপনাদেরকে আরেকটু রিক্যাপ করে দিব আমাদের থিওরিটিক্যাল নলেজের মাধ্যমে, যে আমরা আসলে যেটা করতেছি এটা আমাদের যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, যেগুলো সম্পর্কে আমাদের টার্মগুলো সম্পর্কে জানা প্রয়োজন, এই টাইপের জিনিসগুলো আর কি। হ্যাঁ, ওকে, আমাদের আউটলাইনটা 5টা টপিকের উপর ভিত্তি করে করা হয়েছে, যেখানে হইলো যে মানে চ্যাট জিপিটির মাধ্যমে দেখা আসলে যে আমাদের স্ট্যাটিস্টিক্যালি আমাদের ফিল্ডে কি সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং কি কি জিনিস আমাদের কাজে লাগে এগুলো, এবং আমাদের অ্যাজ এ ডেটা প্রফেশনাল হিসেবে সাকসেসফুলি যদি আমরা কোনো জবে যদি আমরা কাজ করতে চাই বা কাজ করি, তাহলে আমাদের কি কি জিনিস বা কি কি মেথোডোলজি বা কি কি স্কিলস আমাদের প্রয়োজন, এই টাইপের জিনিসগুলো। দেন হলো যে ডেটা এন্ড ভেরিয়েবলস এর টাইপ, যেটা আমি পাইথনের প্রথম ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি, ঠিক সেম ভাবে আসলে ছোট করে একটা মানে কি বলবো, একটা ছোট একটা লেকচার দেওয়া হবে আর কি, ইন্ট্রোডাক্টরি ভিডিও। টাইপস অফ ফ্রিকোয়েন্সি মেজার, সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, ওয়েটেড এভারেজ, এই জিনিসগুলো দেখানো হবে।
একটু পয়েন্ট টু চুজ হুইচ ওয়ান, কখন কোনটা ব্যবহার করা উচিত, এই টাইপের জিনিসগুলো আমরা একটু দেখবো। দেন আমাদের লোকেশন মেজার্স এর যে বিষয়গুলো আছে, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, এই টাইপের জিনিসগুলো আমরা একটু আলোচনা করব। দেন আমরা কখন কোন প্লট গুলো ইউজ করতে পারি, কোন প্লট গুলো সবচেয়ে, যেগুলো আমাদের খুবই পপুলার প্লট আছে আর কি, হ্যাঁ, এই পপুলার প্লট গুলো আসলে আমরা কখন কোনটা ইউজ করব, এটার উপরে একটা ছোট্ট একটা ধারণা দেওয়া হবে। এছাড়াও আপনাদেরকে অনেক অনেক মানে স্লাইডস দেওয়া হবে, আপনারা যেন এই স্লাইডস গুলো, এই বইগুলো বা এই পিডিএফ গুলো যেন আপনারা সংরক্ষণ করে রাখেন। ভবিষ্যতে যদি কখনো কোনো সময় যদি দেখতে হয় আপনারা দেখতে পারবেন স্লাইড গুলো, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চন থাকলে জিজ্ঞেস করবেন। সো এখানে চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করা হয়েছে যে এ ডেটা অ্যানালিস্ট অর ডেটা সায়েন্টিস্ট টিপিক্যালি রিকোয়ার্স নলেজ অফ দ্য ফলোইং স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টস অর টপিকস। কি কি প্রয়োজন? প্রবাবিলিটি আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক্স অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, র্যান্ডম ভেরিয়েবল, এক্সপেক্টেড ভ্যালু, ভেরিয়েন্স, ঠিক আছে? আমরা ভেরিয়েন্স নিয়ে কাজ করেছি না, নরমালিটি, ভেরিয়েন্স, এই টাইপের জিনিসগুলো সম্পর্কে জানতে হবে, যেগুলো প্রবাবিলিটির ভিতরে অন্তর্ভুক্ত। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আমরা যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস এর যত ধরনের কাজগুলো করেছি এগুলো সবগুলোই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর ভিতরে অন্তর্গত, যেগুলো মিন, মিডিয়ান, মোড, মেজার্স অফ ভেরিয়েবিলিটি, রেঞ্জ, কোয়ার্টাইল ভেরিয়েন্স, এভরিথিং, ঠিক আছে? দাদা জি জি শুনতেছি। জুম করি আমি একটু। আচ্ছা, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে? জি দাদা। ওকে, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, আমরা পাইথনে যে 11 নম্বর টপিকটা পড়েছি, হ্যাঁ, হাইপোথিসিস টেস্টিং, তাই না, পোস্ট হক অ্যানালাইসিস, না অ্যানোভা টি টেস্ট, উইলকক্সন টেস্ট, তাই না, এই ধরনের যত ধরনের টেস্ট গুলো আছে এই টেস্ট গুলোকে সবগুলোকে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বলা হয় আর কি, হ্যাঁ। যখন হাইপোথিসিস টেস্টিং, কনফিডেন্সিয়াল ইন্টারভালস, রিগ্রেশন অ্যানালাইসিস রিলেটেড কাজগুলো আসবে তখনই সবাই বোঝা যায় যে না, সে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর কথা বলতেছে, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? এক্সপেরিমেন্টাল ডিজাইন, আন্ডারস্ট্যান্ডিং হাউ টু ডিজাইন এন্ড অ্যানালাইজ এক্সপেরিমেন্টস টু মেক ক্যাজুয়াল ইনফারেন্স ইনক্লুডিং কন্ট্রোল, এক্সটার্নাল ভেরিয়েবলস, র্যান্ডমাইজেশন, ব্লকিং। মানে এটা হলো যে এক্সপেরিমেন্টাল ডিজাইনটা অনেকটা এই ধরনের যে আমি কোনো একটা ডেটা ভিজুয়ালাইজেশন ইনসাইটস বের করার জন্য আমি যে যে ডেটা মডেলিং এর পদক্ষেপগুলো নিব, আমি যে যে ফিল্টার বা যে যে ম্যানিপুলেশন গুলো করার জন্য আমি যে যে স্টেপ গুলো আমি নিব, এই স্টেপ গুলোকে আসলে এক্সপেরিমেন্টাল ডিজাইন বলে। ফর এক্সাম্পল আমরা এসকিউএল পার্টে আমরা আমাদের ডেটাগুলোকে যেন একটা টেবিলের সাথে একটা টেবিল সংযোগ করে আমরা যেন ডেটা ইনসাইটস বের করতে পারি, একই সাথে দুইটা টেবিলের ডাটা আমরা একসাথে যেন বের করতে পারি, সেজন্য আমরা কি ডাটা মডেলিং এর মাধ্যমে ডাটা কানেকশন করছি না, প্রাইমারি কি ফরেন কি, এটা এবং পাওয়ার বিআই তেও আমরা সেম জিনিস করছি, তাই না? তো ওই ধরনের এক্সপেরিমেন্টাল ডিজাইন গুলো করা। বাইসিয়ান স্ট্যাটিস্টিক্স, এটা যারা সিএসসি টা পড়ছেন তারা এটা পড়ছেন, নেপ বায়াস আছে, ঠিক আছে? নেপ বায়াস অ্যালগরিদম, এই ধরনের যত ধরনের অ্যালগরিদম গুলো আছে এই অ্যালগরিদম গুলোর কথা বলতেছে অ্যাকচুয়ালি বাইসিয়ান স্ট্যাটিস্টিক্স। এটা আমাদের এখানে আসলে আমি পড়াই না, এটা সিলেবাসে নাই, সেজন্য এটা পড়ানো হয় না আর কি, হ্যাঁ। টাইম সিরিজ অ্যানালাইসিস, আপনারা তো টাইম সিরিজ অ্যানালাইসিস দেখছেন, আরিমা, এস আরিমা, ডি আরিমা, যত ধরনের আরিমা, এস আরিমা, এক্স, যত ধরনের টাইম সিরিজ অ্যানালাইসিস ফর্মুলা আছে সবগুলো শেখানো হয়েছে। আপনার টাইম সিরিজ অ্যানালাইসিসটা আরেকটু ভালোভাবে স্টাডি করবেন, নিজেদের মতো করে বোঝার চেষ্টা করবেন, নিজেদের ওন একটা ওয়ে বের করবেন যে আসলে আমি টাইম সিরিজ অ্যানালাইসিসটা এভাবে বুঝি, আমি এভাবে করব, ঠিক আছে? মাল্টিভেরিয়েট স্ট্যাটিস্টিক্স, যেগুলো হলো যে পিসিএ বলে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করা, ফ্যাক্টর অ্যানালাইসিস করা, ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস করা, এজ ওয়েল এজ আমি আপনাদের যে ফ্রি ক্লাসগুলো নিতাম, ঠিক আছে, যে বিজনেস অ্যানালিটিক্স এর, ওইখানে নানা ধরনের যে টেকনিক গুলো বলা হয়েছে ওই টেকনিক গুলো আমরা মাল্টিভেরিয়েট স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমরা করতে পারি, ঠিক আছে? মেশিন লার্নিং আছে, এই ধরনের, এগুলো হলো যে টপ 8 টপিক যেগুলো আমাদের এজ এ ডেটা প্রফেশনাল হিসেবে আমরা যদি ইন্ডাস্ট্রিতে যদি ভালো কিছু করতে চাই তাহলে আমাদের এই জিনিসগুলো অবশ্যই জানা প্রয়োজন, যেগুলো হোপফুলি আপনারা আমাদের এই 4টা মডিউলের, এই অলরেডি 3টা মডিউল শেষ, আপনারা এই 3টা মডিউলে অলরেডি এগুলো শিখে ফেলছেন, ঠিক আছে? যদি আপনারা ভবিষ্যতে কিছু করতে চান, ভালো কিছু করতে চান, ভালো কিছু শিখতে চান, ভবিষ্যতে আর ভালো জায়গায় যেতে চান, ডাটা সায়েন্টিস্ট, ডাটা অ্যানালিস্ট, ডেটা প্রফেশনাল, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, রিসার্চ অ্যাসোসিয়েট, বিজনেস অ্যানালিস্ট, এই ধরনের রোলগুলোতে যদি নিজেদেরকে টপ পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে আপনাদের এই কয়েকটা জিনিস আপনাদের জানতে হবে, যেগুলো আমরা অলরেডি আপনাদেরকে শিখিয়ে ফেলছি। এখন যারা এই জায়গায় ভালো কিছু করেছে
যারা ভালোভাবে শিখেছে তারা ভবিষ্যতে গিয়ে আহ, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা ভালো কিছু করবেন এবং জবের জন্য আপনার ফুললি প্রিপেয়ার। আপনাদেরকে অলরেডি বলছি পাওয়ার বিআই কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে আপনাদেরকে আমি প্রায়শই আমি জোর দিচ্ছি যে আপনারা কি সিভি সাবমিট করেন, জবের জন্য অ্যাপ্লাই করেন, প্রচুর প্রচুর জবের জন্য অ্যাপ্লাই করেন। 80টা 90টা জায়গায় অ্যাপ্লাই করেন, 2টা 3টা জায়গায় অ্যাটলিস্ট আপনাদেরকে কল আসবে। ওই কল ওই কলটাই আপনাকে উপরওয়ালা আপনাকে দিছে যে এই 4টা কল আসছে, এই 4টা কলে যেন আপনি যান। যেভাবে হোক আপনি এনশিওর করবেন ওই ইন্টারভিউ গুলো ফেস করা, কোনো না কোনো একটা ইন্টারভিউতে আপনার অবশ্যই জব হবে, এটা গ্যারান্টি। ঠিক আছে, ওকে আমরা একটু নেক্সটে আসি। আপনারা জানেন টাইপস অফ ডাটা গুলো কি ধরনের হয় আসলে, যে এই টাইপের ডাটাগুলো কি, এই ধরনের ডাটাগুলো আমরা অলরেডি দেখেছি। এই টাইপের ডাটাগুলো আসলে কি ধরনের ফরম্যাটের, কোনটা কি, আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু স্টাডি করব। এইখানে বলা হয়েছে যে ডেটা ক্যান বি ক্লাসিফাইড ইনটু 3 মেইন ক্যাটাগরিজ। 3টা মেইন ক্যাটাগরিতে ডাটাকে ফেলানো যায়। 3টা কি, স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, আনস্ট্রাকচার ডাটা। স্ট্রাকচার ডাটা কোনগুলোকে বলা হয়? ডেটা দ্যাট ইজ অর্গানাইজড ইন এ ওয়েল ডিফাইন্ড ম্যানার, যেটাকে অর্গানাইজ করা হয় ওয়েল ডিফাইন্ড ম্যানারে। ঠিক আছে, তো such as in a table or database. Example of structured data include customer data in a CRM system. CRM এর ফুল ফর্ম কি, কেউ কি বলতে পারবেন? CRM এর ফুল ফর্ম কি কেউ বলতে পারবেন? এই জিনিসগুলো কিন্তু ধরে, ঠিক আছে, এগুলো খুবই বেসিক, এই জিনিসগুলো তো অবশ্যই জানা উচিত। ঠিক আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ঠিক আছে, উইথ ফিল্ড ফর নেম, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার। স্টক ডেটা ইন এ ফাইন্যান্সিয়াল ডেটাবেস। আপনারা অলরেডি স্টক ডেটা নিয়ে কাজ করছেন পাইথনে, পাইথনের পুরো প্রজেক্টটাই স্টকের উপরে ছিল। উইথ ফিল্ডস ফর ডেট, ক্লোজিং প্রাইস এন্ড ভলিউম ট্রেডেড is everything called as a structured data. Semi structured data কোনগুলোকে বলা হয়? Data that has some structure but also contain unstructured elements. Example, social media posts which have a author timestamp text but the text may contain hashtags. ঠিক আছে, ওই হ্যাশট্যাগসটা আবার কি সেমি স্ট্রাকচার ডেটার ভিতরে পড়ে, এটা অ্যাকচুয়াল ডেটার ভিতরে পড়ে না। ঠিক আছে, নো এসকিউএল ডেটাবেস আছে, যেমন জেসন ডেটাবেস আছে। জেসনটা খুবই একটা সঠিক এক্সাম্পল হিসেবে আমি মনে করি। নো এসকিউএল ডেটাবেস হিসেবে আমরা সবচেয়ে বেশি ইউজ করি জেসনটা। তারপরে আরেকটা আছে, আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের যে অ্যাপস গুলো ব্যবহার করি, এই অ্যাপস গুলোতে সবচেয়ে বেশি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় এটা হলো যে এক্সএমএল, এক্সটেনশন মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এই এক্সএমএলটাও অ্যাজ এ নো এসকিউএল ডেটাবেসের অন্তর্গত। নেক্সটে আসি, আপনার যে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা নো এসকিউএল জেসন ডেটা সেটেরই একটা অংশ, যেটাকে আনস্ট্রাকচার ডাটার একটা ইমেজ দেওয়া হয়েছে। ঠিক আছে, যেখানে বলতে ডেটা that does not have a well defined structure or may not fit neatly into a table or database. Example, unstructured data, images such as photographs, medical images, videos such as movies and TV shows. These are under the unstructured data set. যেগুলো ছবি, ভিডিও, এই টাইপের গুলো যেগুলো আছে এগুলো। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, আনস্ট্রাকচার ডাটা বলতে কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এর ভিতরে আরো অনেক কিছু আছে। ফর এক্সাম্পল, আমরা যদি যাই নিউমেরিক্যাল ভেরিয়েবলস, যেগুলোকে কন্টিনিউয়াস ডেটা বলা যায় আবার ডিসক্রিট ডেটা বলা যায়। কন্টিনিউয়াস কোনগুলো? আমার এজটা অলওয়েজ বাড়তে থাকবে, হাইটটা অলওয়েজ কন্টিনিউয়াস বাড়তে থাকবে, কমতে থাকবে, তাই না? হাইটটা অলওয়েজ বাড়তে থাকবে, এই ধরনের জিনিসগুলো কন্টিনিউয়াস ডাটা। ডিসক্রিট কোনগুলো? যেগুলো ফিক্স নাম্বার। ফর এক্সাম্পল, আমার ফ্যামিলি মেম্বার কতজন? 4 জন ফ্যামিলি মেম্বার, তো দিস আর দি ফিক্স। আমার চিলড্রেন কয়জন? হাউস হোল্ডে বাচ্চা কতজন? 3 জন। ঠিক আছে, দিস আর দি ফিক্স। আমার ধরেন যে একজন কাস্টমার এসে 4টা প্রোডাক্ট কিনে নিয়ে গেল, ঠিক আছে, ওই 4টা প্রোডাক্ট যে কিনছে ওই 4 নাম্বারটা হলো এজ এ ডিসক্রিট নাম্বার। ঠিক আছে, categorical variables, data that can be divided into categories such as gender, hair color, education level. There are 2 types of categorical variable, nominal and ordinal. What is the nominal? Nominal are hair color which has no order, hair color এর কোনো অর্ডার নাই। ঠিক আছে, বিভিন্ন ধরনের কালার হতে পারে। আর অর্ডিনাল হলো যে এডুকেশন লেভেল, যাদের একটা ফিক্স লেভেল আছে, এইচএসসি, এসএসসি, বিএসসি। ঠিক আছে, দিস আর দি অর্ডিনাল নাম্বার। আবার আছে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ। ঠিক আছে, তারপরে এদিকে বাইনারি এন্ড ডামি ভেরিয়েবলস, ডেটা দ্যাট ক্যান বি টেক অন 2 ভ্যালুস সাচ এস ইয়েস, নো, প্রেজেন্ট, অ্যাবসেন্ট। বাইনারি ডামি ভেরিয়েবল বলা যায়। আবার
টাইম সিরিজ ডেটা আছে যেগুলোকে কন্টিনিউয়াস ডেটা বলা হয়, ক্যালেন্ডারের ডেটা, ডেট, স্টক প্রাইসেস, ওয়েদার ডেটা, ঠিক আছে, সেলস ডেটা, এগুলো হলো যে কি টাইম সিরিজ ডেটা। আর টেক্সট ডেটা যেগুলো আসলে টেক্সট রিলেটেড, টেক্সট আছে, ওয়ার্ড আছে, ক্যারেক্টার আছে, these are the called under the text data. Image data, that is in the form of images such as photographs, medical images, satellite images. Audio data that is in the form of sound such as speech, music, environment sound. Video data this is in the form of video such as movies, TV show, surveillance footage. Clear বিষয়টা? ওকে, আমরা এখন আসি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি তিন ধরনের হয়, ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটাকে রোলিং বলে। আপনারা রোলিং পড়ছেন না, রোলিং এভারেজ, মুভিং এভারেজ, তো এগুলোকে কি বলা হয়? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলা হয় এই টাইপের ইয়াগুলোকে, ঠিক আছে। একটা আরেকটার সাথে কানেকশন আছে, ঠিক আছে। তো এই কানেকশন গুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে। এগুলো হয়তো বা রিয়েল লাইফে আপনাদেরকে হয়তো ওইভাবে কাজে লাগবে না, বাট এই জিনিসগুলো ইন্টারভিউতে হর হামেশাই ধরা হয়, বাট আমরা পারি না। বিশেষ করে আরএমজি সেক্টরে, যারা গার্মেন্টস সেক্টরে এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে জয়েন করে, গার্মেন্টস ফ্যাক্টরিতে এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে জয়েন করে, ঠিক আছে, তাদেরকে এক্সেলের উপর এই থ্রোলি এই টাইপের ইন্টারভিউ গুলো জিজ্ঞেস করা হয়। এই টাইপের জিনিসগুলোতে আপনাদের অবশ্যই পারদর্শিতা থাকতে হবে। আর অনেকে আবার মনে করে যে গার্মেন্টস এ চাকরি করতেছি, আমার বেতন হয়তো বা কম হবে। না, গার্মেন্টস এ এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে জয়েন করলে আপনার স্যালারি হয় মিনিমাম 30,000, ঠিক আছে। আর আপনি যদি একটু এক্সপিরিয়েন্স হন, আপনি 45, 55, 70, 80,000 to 100,000 পর্যন্ত আপনি ইজিলি ডিল ক্র্যাক করতে পারবেন, ঠিক আছে। ইভেন আপনি যদি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দেখান এক্সেলে, ঠিক আছে, আপনাকে তো 40-50-এও নিবে ওনারা, এটা গ্যারান্টি। ওকে, নেক্সটে আসি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। সেন্ট্রাল টেন্ডেন্সি কোনগুলো? মিন, মিডিয়ান, মোড। মিনের ভিতরে আবার তিন ধরনের আছে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, ঠিক আছে। আর মিডিয়ান কোনগুলো? যে মিডিয়ান ইজ এ মিডল ভ্যালু, মিডল ভ্যালুটাই হলো মিডিয়ান। আর মোড কোনগুলো? যেটা মোস্ট ফ্রিকোয়েন্সি, যেটা সবচেয়ে বেশি ডেটা সেটে যুক্ত থাকে, ঠিক আছে। ইচ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি প্রোভাইডস এ ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন of the typical value in a set of data. Appropriate measures to use depends on the characteristics of the data, ঠিক আছে। এই যে বলতেছে সেন্ট্রাল টেন্ডেন্সি গুলো আমরা তখনই এগুলো ব্যবহার করে থাকি, এগুলো কমপ্লিটলি টিপিক্যাল যে ভ্যালু গুলো আছে, সেট অফ ডেটার যে রিপ্রেজেন্টেশন আছে ওইটার উপর কমপ্লিটলি নির্ভর করে, বা ওইটার উপর ওইটার ক্যারেক্টারিস্টিক্স গুলো জেনে আমরা এটার উপর কোন সেন্ট্রাল অফ টেন্ডেন্সি, যে থ্রি মেইন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি গুলো কখন কোনটা ব্যবহার করব, ওইটা আমরা ডেটার ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে এবং আমাদের যে গোল আছে, আমাদের যেটা প্রয়োজন, যেটা বের করা প্রয়োজন, ওইটার উপর ভিত্তি করে আমরা এইগুলো করে থাকি, ঠিক আছে। নেক্সটে দেখেন অ্যারিথমেটিক মিনের ক্যালকুলেশন কিরকম, জিওমেট্রিক মিনের ক্যালকুলেশন কিরকম, হারমোনিক মিনের ক্যালকুলেশন কিরকম। এখানে শর্টকাট ভাবে বলা হয়েছে। অ্যারিথমেটিক ক্যালকুলেশন আমরা যেটা নরমালি এভারেজ যেটা করে থাকি ওইটাকে অ্যারিথমেটিক ক্যালকুলেশন বলে, ঠিক আছে। জিওমেট্রিক ক্যালকুলেশন ইটস লিটল বিট ডিফারেন্স, ঠিক আছে। এটা বলে যে ইট ইজ nth রুট অফ দি প্রোডাক্ট এন নাম্বার, মানে সে ধরো যে তার 10টা নাম্বার আছে, ঠিক আছে। ইট ইজ ইউজড টু ক্যালকুলেট দি এভারেজ গ্রোথ রেট অফ দি set number of over time. It is represented by the symbol gm. gm টা আমাদের সবচেয়ে বেশি ওকে, ইট ইজ, আচ্ছা এটা আমাদের কিভাবে ব্যবহার করা হয়? এটা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে খুব বেশি জিএমটা বেশি ইউজ করা হয়, জিওমেট্রিক মিনটা। the geometric mean of 3, 4, 5 is the cube root of 3, 4, 5, ঠিক আছে। কিউব রুট বলতে কি বোঝাচ্ছে এখানে? মানে আমার যে ইয়াটা আছে, যে এটা কোনটা হলো, আমি দাঁড়ান সময় মেসেজ দেয়, ব্রো আমি তো ক্লাসে আছি, ক্লাস নিচ্ছি, আমি ক্লাসের পরে আমি এটা দেখে আপনাকে জানাবো। ওকে, আমি ভুলে গেছি। the geometric mean of 3, 4 and 5 is the cube root of 3 into 4 into 5, ঠিক আছে। এটা কিউব রুট গুলো কি?
3 4 5 করে এগুলোর কিউব রুট হবে, যেটা হলো যে 4। এটা কিভাবে হলো একটু দেখি, আমরা একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে দেখি, ঠিক আছে? চ্যাট জিপিটি আমাদেরকে কি বলে। বুঝতে পারছেন বিষয়টা? কিউব রুট বলতে এই জিনিসটা বোঝানো হচ্ছে, যদি 3টা থাকে 3টা, 4টা যদি থাকে 4টা, 5টা থাকলে 5টা, ঠিক আছে? তো এটা টোটাল যেটা হবে এটা হলো যে 3.914, যেটা ওইখানে 3 দেখাচ্ছিল, ঠিক আছে? 3 বা 4 দেখাচ্ছিল আর কি। তো ওই জিনিসটা এভাবে বের হয়েছে, ঠিক আছে? আমরা বুঝতে পারলাম এটা আসলে কিভাবে হয়েছে। ওকে, মানে হলো যে যতগুলো হবে ততগুলো 3 হবে, এখানে যে 3ই হবে এরকম কিন্তু না, হ্যাঁ। আমার যদি 4টা ভ্যালু থাকে তাহলে 4টা, 5টা ভ্যালু থাকলে 5টা, টোটাল সবকিছু করে আমার যা আসবে এগুলাই। ওকে, নেক্সট হলো যে কোনটা, হারমোনিক মিন। হারমোনিক মিনটা কিভাবে করে, এটা আমি স্টেপটা দেখাই। এই যে হারমোনিক মিনটা অনেকটা এই ধরনের, এই যে 3 4 5, ঠিক আছে? 3 4 5টা কিভাবে আসবে, এই যে এইভাবে আসবে। এগুলোকে ইয়ে করা হয়েছে আর কি, ক্যালকুলেট করা হয়েছে। এগুলো কি লগ ভ্যালু বের করছে, 3 4 12, 5 12 60, ঠিক আছে? লসাগু করে না, লসাগু করে 60 পাইছে প্রত্যেকটা, তখন 60 দিয়ে করছে, 60 দিয়ে করে এটা করছে আর কি, ঠিক আছে? 3 ইন্টু 16/47 টোটাল যেটা পাই, দেন আমার এটা হলো যে 3.83। ক্লিয়ার বিষয়টা? এইভাবে করছে, নিচে লসাগু বসাইছে, ঠিক আছে? লসাগু বসানোর পর 3 দিয়ে 60কে ভাগ দিলে কত, 20, উপরে সেজন্য 20 বসছে। 4 দিয়ে কত, এটা হলো যে 4 একে 4, হাতে থাকে কত, 20 থাকে, 4 5 20, তার মানে 15। 15 এর সাথে 1 গুণ হবে, সেজন্য 15, ঠিক আছে? আর এটা কি 60। এটা এটা আমি আপনাদেরকে কিভাবে বুঝাই, আপনারা কি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। আপনারা সবাই যেহেতু চুপ করে আছেন, মানে আমি কনফিউজ, ঠিক আছে? এগুলো খুবই সিম্পল ছোট ক্যালকুলেশন, ঠিক আছে? এখানে কি করা হয়েছে, আহ 1/3 প্লাস 1/4 প্লাস 1/5। আমরা ছোটবেলায় যেটা করি, এখানে 60 দেখাইছে, অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা হবে এরকম, ঠিক আছে? এটার পরে 60 হবে, ঠিক আছে? তারপরে আমার এটা কি 20, 20 প্লাস কত, 15 প্লাস 12, টোটাল আমার কত, 47/60। ক্লিয়ার? এই যে এটাই, এটা কিভাবে হইলো, 3 দুগুণে এটা কত, 3 4 5, 3 4 12, 5 12 60, লসাগু করছে, ঠিক আছে? দেন হলো যে 60 দিয়ে ইয়ে করছে, 3 3 20 60, তো 20 একে 20, ছোটবেলায় আমরা যে ম্যাথ করছি ওই ম্যাথই, ঠিক আছে? 15 পাইলো, 12 পাইলো, 47/60। এখন 47/60টা আমরা কি দিয়ে গুণ করবো, অ্যারিথমেটিকে হারমোনিক মিন যদি বের করতে চাই তাহলে আমাদেরকে এটা 3 দিয়ে গুণ করতে হবে, যতগুলো আছে। আমার আমার কত, আমার ভেরিয়েবল কত, 3 4 5, সেজন্য আমার কত, আমার 3টাকে নিতে হয়েছে, ঠিক আছে? সেজন্য আমার ক্যালকুলেট করে যা আসবে, 3 দিয়ে কেটে এটা কত হবে, 20 হবে, তাই না? তো এই 20 দিয়ে 47 করে যা আসবে এটাই, ঠিক আছে?
আই ডোন্ট নো আপনি কিসের নয়েজ পাচ্ছেন। ওকে, 3.83, ঠিক আছে। তো এইভাবে আসলে আমাদের এটা হয়ে থাকে। ওকে, আমাদের এটা হয়ে গেল। নেক্সট আমরা আসি যে অ্যারিথমেটিক মিন ইজ ইউজড ইন মোস্ট কেসেস where we need to find, এই জিনিসটা তো বলেছি। জিওমেট্রিক মিন ইজ ইউজড when we need to calculate the average growth rate of a set of number over time, set of number over the time। এই যে আমাদের কিন্তু গ্রোথ রেট বের করতে হয় আমাদের। আমরা যারা এফএমসিজি সেক্টরে কাজ করি, আরএমজি সেক্টরে কাজ করব, তাদেরকে গ্রোথ রেটটা তো অবশ্যই আমাদের বের করতে হয়। তো এই গ্রোথ রেটটা বের করতে গেলে আমাদেরকে কোনটা ইউজ করতে হবে? জিওমেট্রিক মিন ইউজ করতে হবে, ঠিক আছে। আমরা ফর এক্সাম্পল আমরা আরো কি কি ইউজ করতে পারি? জিডিপি যদি আমরা বের করতে চাই, তাহলে এভারেজ পপুলেশন গ্রোথ রেট যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে জিওমেট্রিক মিনটা বের করতে হবে। জিওমেট্রিক মিনটা আমাদেরকে এভাবে বের করতে হবে। দেন হারমোনিক মিন ইজ ইউজড when finding the average of rates and speed when the distance is fixed, মানে ফ্লাইটস এর এভারেজ রেট এই ধরনের গুলোর জন্য হারমোনিক মিনটা ব্যবহার করে। হারমোনিক মিনটা খুব কম ইউজ করা হয়, আমরা ম্যাক্সিমাম টাইম সবচেয়ে বেশি অ্যারিথমেটিক মিনটা ইউজ করি, যেটাকে আমরা এভারেজ বলে থাকি আর কি, ঠিক আছে। আরেকটা ইউজ করে থাকি যেটা হলো যে জিওমেট্রিক মিন, যেটা আজকের আপনারা শিখলেন, ঠিক আছে। ওকে, আমরা দেখি যে এখানে জিপিএ ক্যালকুলেশন হয়। জিপিএ when there is a relative importance, weighted mean should be used instead of m, ঠিক আছে। ওয়েটেড মিনটা ইউজ করা হচ্ছে বলতেছে অ্যারিথমেটিক এভারেজের বদলে এখানে ওয়েটেড এভারেজ ব্যবহার করা হয়। এই যে এই সাইডে ওয়েটেড মিন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সিজিপিএ ক্যালকুলেট হয় কিভাবে? সিজিপিএ ক্যালকুলেট হয় আমাদের ওয়েটেড মিনের মাধ্যমে ইনস্টেড অফ অ্যারিথমেটিক এভারেজের মাধ্যমে। এটা কিন্তু আমরা যদি এভারেজের মাধ্যমে বের করতে পারি, বাট অ্যাকচুয়ালি এটা এভারেজের মাধ্যমে বের হয় না। এটা অ্যাকচুয়ালি করতে হলে এটা কিভাবে করতে হবে? ওয়েটেড মিন এর মাধ্যমে এটা আমরা ব্যবহার করে থাকি। ওকে, কোয়ার্টাইলে আসি। মেজার্স অফ লোকেশন ডিসক্রাইব any specific position value of a set of data. Mean, median and mode are also part of this, but measures of location refers to quartiles. They are the values that divide a set of data into 4 equal parts. The lower quartiles is the 25th percentile, the median মানে Q1, Q2, Q3, Q4 আমাদের 4টা কোয়ার্টাইল না। আমরা সবচেয়ে বেশি কিভাবে এগুলো মনে রাখতে পারি? আমরা কি গ্রিল খাই না? চিকেন গ্রিল আপনার বলি না একটা কোয়ার্টার দেন, একটা কোয়ার্টার, ওইটা মানে কি কোয়ার্টার 1। আমরা যদি বলি কোয়ার্টার হাফ দিতে, তাহলে কত? কোয়ার্টার 1 কোয়ার্টার 2 দুইটা মিলে, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? তো তার মানে আমাদের কয়টা? 4টা পিস। আপনারা এইভাবে মনে রাখি আর কি, বুঝতে পারছেন? গ্রিল খাইলে তো আমাদেরকে এই জিনিসগুলো বলতে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো না বললে তো আমরা প্রপার ভাবে গ্রিল কিনতে পারবো না। আমার মনে আছে আমি কোয়ার্টার নিয়ে আমি কনফিউজ থাকি। আমি বলছি যে কোয়ার্টার হাফ দেন, আমি মনে করছি একটা কোয়ার্টারই আমাকে দিবে, ঠিক আছে। ওরা আমাকে পুরা কোয়ার্টার দুইটা দিছে। আমার বাসায় মানে আমি লজ্জায় ওদেরকে বলতে পারি নাই যে আমি তো কোয়ার্টার হাফ, আমি একটা চাইছি, ঠিক আছে। তো আমি বাসায় নিয়ে আসা, আমি তো আবার ব্যাচেলর থাকি, এখনো ব্যাচেলর থাকি, তো ওই দুইটা খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে আমার, ঠিক আছে। তো এরকম অবস্থা আর কি। তো তারপর ডেসাইলস আছে। ডেসাইলস কোনগুলো? যেগুলো 1 থেকে 10 পর্যন্ত, যেগুলো ফিক্স নাম্বার, এই টাইপের গুলো হলো যে ডেসাইলস বলা হয়। পার্সেন্টাইল যেগুলো পার্সেন্ট থাকে আর কি, ঠিক আছে, এগুলো। ওকে, আমরা আসি প্লটস রিকোয়ার্স টু এক্সপ্লোর ইওর ডেটা। There are many types of plots available, but we'll only discuss about the one frequently used in data analysis. আমরা আজকের এই স্লাইডে যে প্লট গুলো বলা হয়েছে এগুলো হলো যে যেগুলো ফ্রিকোয়েন্টলি ইউজড, যেগুলো ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করে থাকি, এবং আমরা এগুলো নিয়ে কনফিউজ যে এগুলো কখন কোনটা ব্যবহার করব, এগুলো নিয়ে আমরা কথা বলবো। বাকিগুলো তো আমরা শিখবো পরবর্তীতে, কোনো সমস্যা নাই। আমরা দেখি ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। যখন আমরা নিউমেরিক্যাল ভেরিয়েবল নিয়ে কাজ করব, তখন আমরা হিস্টোগ্রাম, ডেনসিটি প্লট, বক্স প্লট, হুইস্কার প্লট, এগুলো হলো যে মানে বেস প্লট টু ভিজুয়ালাইজ, ঠিক আছে। কোয়ালিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ মানে হলো যে ক্যাটাগরিক্যাল ডেটা, যেমন কি লেভেল। আমার কি আছে যে ফর এক্সাম্পল আমি বলি যে এইচএসসি, এসএসসি, ওই ধরনের যে লেভেল গুলো আছে, এই ধরনের লেভেলের যে কোয়ালিটেটিভ ডেটা গুলো হয়, এই কোয়ালিটেটিভ ডেটা গুলোকে আমরা বার প্লট, পাই চার্ট, ডোনাট চার্টের মাধ্যমে এগুলোকে আমরা দেখাই। ফর এক্সাম্পল এভারেজ স্যালারি অফ দি কাস্টমার্স, এই টাইপের গুলো আমরা বার চার্টের মাধ্যমে দেখাই, ঠিক আছে। তারপরে বিভেরিয়েট অ্যানালাইসিস, নিউমেরিক্যাল ডেটায় স্ক্যাটার প্লট, কোরিলেশন প্লট, লাইন চার্ট, এগুলো আমরা বিভেরিয়েট অ্যানালাইসিসের মাধ্যমে করে থাকি। ক্যাটাগরিক্যাল ডেটা স্ট্যাক, ক্লাস্টার,
এগুলো আমরা দেখবো, এগুলো আমরা বুঝবো, এগুলো আমরা সবগুলো দেখবো, সমস্যা নাই, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। তো আমরা দেখি আসলে এগুলো কি। প্রথমটা হলো যে হিস্টোগ্রাম, কয়টা ডেনসিটি, ডেনসিটি আমরা অলরেডি ইউজ করছি আমাদের পাওয়ার বিআই এ। আমরা অলরেডি হিস্টোগ্রাম প্লটও আমরা ইউজ করেছি, হুইস্কার প্লটটা ইউজ করা হয় নাই, বাট হুইস্কার প্লটটা পাইথনে আমরা ইউজ করেছি। ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করছে যে মিনিমাম, এখান থেকে মিনিমাম, তারপরে কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, দেন ম্যাক্সিমামটা হলো যে কোয়ার্টার 4, অনেকটা এই ধরনের আর কি। ঠিক আছে, তো আমরা হুইস্কার, এটাকে বলা হয় হুইস্কার প্লট। তো বার প্লট, স্ট্যাক বার প্লট গুলো কিরকম হয়, ঠিক আছে, ক্লাস্টার বার প্লট গুলো কিরকম হয়, এই জিনিসগুলো আপনাদেরকে এই তিনটার ভিতরে কি ডিফারেন্ট, এই জিনিসটা বোঝানোর জন্য একসাথে ছবিগুলো দেওয়া হয়েছে। আর আমাদের পপুলার দুটো চার্ট আছে, পাই চার্ট আর একটা হলো ডোনাট চার্ট। ঠিক আছে, আপনারা এটা ডোনাট চার্ট কিনা স্পাইরাল চার্ট, মেবি এটা ডোনাট চার্ট। ঠিক আছে, আরেকটা আছে স্পাইরাল চার্ট আছে। ওকে, স্কেটার প্লট আপনার তো দেখছেন, স্কেটার প্লট এগুলো সবগুলো নিয়ে আপনার কাজ করছেন, এটা নিয়েও কাজ করছেন, মনে আছে কিনা জানি না, আপনার এটা নিয়ে কাজ করছেন পাইথনে। ওকে, ঠিক আছে, আমাদের স্লাইড শেষ। নাও উইল গো টু দি প্র্যাকটিক্যাল পার্ট। আমরা আজকে প্র্যাকটিক্যাল পার্টে যাই। প্র্যাকটিক্যাল পার্ট আমার কাছে সব দেয়া আছে মোটামুটি। ওকে, প্র্যাকটিক্যালে যে বেসিক যে ফর্মুলা গুলো আছে, বেসিক ফর্মুলা গুলো একটা চার্টের ভিতরে সবগুলো পেয়ে যাবেন। মানে একটা চার্ট না, একটা এক্সেল শিটে সবগুলো পেয়ে যাবেন, যেটা এক্সেল শিটটার নাম হলো ফর্মুলা এক্সেল টেমপ্লেট। ঠিক আছে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, এখানে সবগুলো আছে, ম্যাক্স মিন, ইফ, ইফএস, লেন, যেগুলো হলো বেসিক ফর্মুলা। আমি আবারও বলতেছি, এগুলো হলো বেসিক ফর্মুলা। তারপরে আমরা আসবো ডাইনামিক ফর্মুলায়, দেন আমরা যাব হলো যে অ্যাডভান্স ফর্মুলা, দেন পাওয়ার কোয়েরি রিলেটেড ওই টাস্ক গুলো আমরা এখানে শিখবো। ঠিক আছে, ওকে, ম্যাক্স মিনটা কিভাবে করে, যে এই যে ম্যাক্স মিনের ফর্মুলা ম্যাক্স G2 টু G10। আমি যদি এটার উপর ক্লিক করি, এই যে এটার ভিতরে সবচেয়ে বেশি হাইস্ট কোনটা, এটা আমরা এখান থেকে দেখবো 65,000। ঠিক আছে, হাইস্ট এটা এটা বের করে দিচ্ছে সে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো ম্যাক্স মিনের কাজটাই হলো যে এটা, আমি যেটা ম্যাক্স লিখছি এটার উল্টাটা মিন, ওইখানে মিন লিখলে মিনটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে মিন। ঠিক আছে, আর ইফ এস, ঠিক আছে, এই যে ইফ দিয়ে আমি সে ধরেন যে সেলসম্যান যদি কোথাও লেখা থাকে তাহলে এটা কি সেলস লিখবে, মানে আমাকে আউটপুটটা দিবে সেলস। রিসিপশনিস্ট যে জায়গায় লেখা থাকে ওই জায়গায় আমাকে আউটপুট দিবে রিসিপশন। ঠিক আছে, তো আমি এটা ইফ এলস এর মধ্যে ওই ধরনের যদি কোনো কন্ডিশনাল ফর্মুলা বা কোনো কন্ডিশনাল কোনো ইয়ার যদি করে থাকি এক্সেল শিটে করি, তাহলে আমাকে ইফ এলস ইউজ করতে পারি। ইফ এসটাই অ্যাকচুয়ালি ইফ এলস। ঠিক আছে, তো এখন আপনার কোয়েশ্চন হইতে পারে যে ভাইয়া এখানে নট অ্যাপ্লিকেবল বা এনে 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 আসছে কেন, কেন আসছে? দেখেন যে এখানে কি বলতেছে, এখানে দুটো ফর্মুলা দেওয়া আছে, সেলসম্যান হইলে সেলস দেখাবে, রিসিপশনিস্ট হলে রিসিপশনিস্ট। বাট এখানে কি দিয়ে আছে, অ্যাকাউন্টেন্ট দিয়ে আছে, অ্যাকাউন্টেন্টের জন্য তো আমি কোনো ফর্মুলা দিই নাই, সেজন্য আমার এখানে কি নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, মানে কি এরর দিচ্ছে আর কি। ঠিক আছে, আমি যদি এখানে যদি ওইটাও দিতাম যে অ্যাকাউন্টেন্ট হইলে অ্যাকাউন্টস এই জিনিসটা বুঝাবে, ঠিক আছে, তাহলে ওইটা ওইভাবে দিত। ঠিক আছে, তো এই জিনিসটা আর কি ক্লিয়ার বিষয়টা। তো এইগুলো সবগুলো ফর্মুলা, এই যে এখানে আবার দেখেন যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা গুলো দিয়ে বোঝাইছে, এই যে এটা হলো কন্ডিশন, আমরা যেটা ওই যে ইফ দিয়ে যে কন্ডিশনটা লিখি ওই কন্ডিশনটা এটা। ঠিক আছে, এটা আবার নেস্টেড ভাবে করছে, ওই এই কন্ডিশনটা যদি হয় তাহলে আমাকে প্রিন্ট করে দেখাবে কোনটা, হাই দেখাবে। ঠিক আছে, আর যদি এটা যদি না হয় তাহলে আমাকে লো দেখাবে আর মিডিয়াম লো দেখাবে। ঠিক আছে, এটা আরেকটা দেখেন যে এটা আরেকটা বিষয়, আমরা ইফ দুইভাবে লিখতে পারি একসাথে, যদি একটা কন্ডিশন দিয়ে যদি এই কন্ডিশনটা হয়, যদি এই কন্ডিশনটা হয় তাহলে আউটপুট হবে মিডল, আর যদি এটার বাইরে যদি কোনো কিছু হয় তাহলে সেটা কি লো দেখাবে, মানে একসাথে দুটো করে দিচ্ছে। এই জিনিসটাও আমরা এই জায়গায় শিখলাম একসাথে। ঠিক আছে, ওকে, আমরা এখন আসি লেন। লেনটা সবচেয়ে বেশি ইউজড আমাদের এক্সেল শিটে। এটা অনেকে বলে যে লেন কি, আবার এটা কখন ইউজ হয়, আসলে এটা সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের এখানে, আমরা নিজেরাও জানি না। ঠিক আছে, লেনটা আমাদের অনেক সময় ইউজ হয়। ঠিক আছে, আবার অনেকে দেখেন যে এক্সেল শিটে এই ধরনের হ্যাশট্যাগ আছে, এই হ্যাশট্যাগ কখন আসে, যখন আপনার সাইজটা মিলে না। ঠিক আছে, সিম্পলি সাইজটা আপনি বাড়াই দিবেন, তখন দেখবেন ভেরিয়েবলটা আসবে। মানে কি অনেক বড় সংখ্যা যদি হয়, বড় সংখ্যাটা দেখাইতে না পারে কারণে সে হ্যাশ করে দেখাতে, হ্যাশ মানে ইরর না কিন্তু। ঠিক আছে, হ্যাশ মানে হলো যে সে দেখাইতে পারতেছে না, ওখানে একটা হিডেন একটা নাম্বার আছে, আপনি জাস্ট ওইটাকে একটু এই উইডটা একটু বড় করে দিবেন, সে আপনার নাম্বারটা দেখাই দিবে। ক্লিয়ার বিষয়টা? লেন বলতে কি কত, এটার ভিতরে কতগুলো ক্যারেক্টার আছে,
এই জিনিসটা ফাইন করা, ঠিক আছে, ফাইন করা। ওকে, ফুল নেম স্প্লিট খুবই সিম্পল। এই যে আমি যেমন আমার ইয়েটাকে স্প্লিট করছি, কিভাবে স্প্লিট করছি, এই যে টেক্সট স্প্লিট A16 কিভাবে স্প্লিট করবে, এ স্টার যেখানে পাবে ওইখান থেকে সে স্প্লিট করে দিবে। এটা আমাদের কখন লাগবে, এটা আমাদের তখন লাগে যখন আমরা কাস্টমার একুইজিশন নিয়ে কাজ করে থাকি, যখন আমাদের কাছে একটা টপ শিট থাকে যেখানে অনেক কাস্টমার, ঠিক আছে, এবং ওই কাস্টমার গুলো সব প্রিমিয়াম কাস্টমার, ঠিক আছে, তাদের আমরা তাদের অফিসের মাধ্যমে চিনি। যেমন আমরা যখন ক্রেডিট কার্ড নিই, যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যদি ক্রেডিট কার্ড নিতে চান আপনার অবশ্যই চাকরি থাকতে হবে, ঠিক আছে। তো আপনার ওই চাকরিটা ওরা অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ইউজ করে, অফিসিয়াল ইমেল অ্যাড্রেসকে তারা নেয়, তারা কিন্তু পার্সোনাল ইমেল অ্যাড্রেস ইউজ করতে দেয় না ক্রেডিট কার্ডে, ঠিক আছে। তো এই জায়গায় হয় কি যে তখন তারা আমাদের এখান থেকে কিভাবে ফাইন্ড আউট করবে, তো আমাদের জিমেলে দেখবেন যে যাদের কর্পোরেট ইমেল অ্যাড্রেস আছে তাদের @এর পর একটা চেঞ্জ থাকে। যেমন আমার থেকে joydon@ndub.edu.bd, আমি এখন আনোয়ার গ্রুপে ঢুকছি, anoargroup.net, এই ধরনের জিমেল থাকবে, তাই না? তো এই বিষয়গুলো, তো আমরা যখন এই টাইপের গুলো করি তখন স্প্লিট করলে আমাদের যে ডোমেনটা আসে @এর পর, এটাকে অফিসের একটা ডোমেন থাকে। তো যখনই অফিসের কর্পোরেট আপনি ওই ধরনের ক্লায়েন্টদেরকে নিয়ে আপনি কাজ করবেন, আপনাকে যদি অফিস থেকে ম্যানেজার বলে আমার কতগুলো ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের পার্সেন্টেজ বের করে দাও, কোন অফিসে কিরকম আছে, আপনি খুব দ্রুততার সাথে ট্যাক্স গুলো স্প্লিট করে আপনি এইভাবে আপনি পার্সেন্টেজ প্লট আকারে দেখাইলেন, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা তখন আমাদের এই জিনিসটা খুব খুব কাজে লাগে। ক্লিয়ার বিষয়টা, ট্যাক্স স্প্লিটটা? তো এখানে 3টা স্প্লিট কিভাবে করতে হয় এই জিনিসটা এই জায়গায় বোঝাইছে, ঠিক আছে। স্পেস যদি কোথায় পায়, ঠিক আছে, তখন সে যেন এই জিনিসটা করে, এইভাবে এই জিনিসটা বোঝানো হয়েছে আর কি। ওকে, লেফট রাইট বলতে কি বোঝাচ্ছে, মানে লেফটে কোনটা আছে রাইটে কোনটা আছে, লেফট রাইট দিয়ে আমরা কিন্তু এই স্প্লিট করতে পারি আর কি। লেফট রাইট দিয়ে আমাদের লেফট সাইডে আমি শুধুমাত্র লেফট সাইডেরটা আগে নিব, রাইট সাইডেরটা নিব না, ঠিক আছে। ওই সাইডে তো টেক্সটটাকে স্প্লিট করতেছে, ঠিক আছে, বাট আমাদের এই সাইডে শুধুমাত্র স্পেসিফিক একটা টাস্ক নিতে চাচ্ছে। সে ধরেন যে আমি এর আগেরটা নিতে চাচ্ছি, ঠিক আছে, টেক্সট বিফোরটা নিতে চাচ্ছি, তখন আমি টেক্সট বিফোর ইউজ করব, ঠিক আছে। আর যদি লেফট রাইটটা নিতে চাই, লেফট রাইট, এখানে কি লেফট রাইটটা আছে, এটা মনে হয় আমি কি ভুল করলাম নাকি, টেক্সট আফটার টেক্সট বিফোর, ও এটা দিয়ে অ্যাকচুয়ালি লেফট রাইট বোঝাচ্ছে আর কি, টেক্সট আফটার টেক্সট বিফোরটা দিয়ে। তারপর আমি এখানে লিখে রাখি কনফিউশন যেন না হয়। ঠিক আছে, টেক্সট আফটার টেক্সট বিফোর, ঠিক আছে। আমরা এগুলোর মাধ্যমে এই যে টেক্সট বিফোর দিয়ে এর মাধ্যমে টেক্সটের আগে পরে আমরা এইভাবে নিতে পারি এই জিনিসটা আর কি, ঠিক আছে। তো এইটার মাধ্যমে আমরা কিন্তু ক্লায়েন্টকে হান্ট করতে পারি, ঠিক আছে। সে আপনার যতগুলো ক্লায়েন্ট আছে তাদের ইউজার নেমটা আপনি বের করতে চাচ্ছেন, তো আপনি তাদের ইমেল অ্যাড্রেসের সামনেরটা নিয়ে নিলে তো ইউজার নেমটা বের হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, ঠিক এইভাবে অনেক সময় হয় কি যে সফটওয়্যারে আপনাকে ইউজার নেম দিতে হয় না, তাই না? সফটওয়্যারে আপনি যখন রেজিস্ট্রেশন করেন আপনি ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলে অটোমেটিক্যালি সে একটা ইউজার নেম দিয়ে দেয়। ওই ইউজার নেমটা কই থেকে আসে অটোমেটিক্যালি, এটা আপনার ইমেল অ্যাড্রেস থেকে আসে। @এর আগে যেটা থাকে ওইটাকে টেক্সট বিফোর করে ওইটাকে কেটে সফটওয়্যারে অটোমেটিক্যালি ইউজার নেম হিসেবে ওটা বসে যায়, ঠিক আছে। তো ওইভাবে আমরা টেক্সট আফটার টেক্সট বিফোরটা কাজে লাগে। ডেট টু টেক্সট, ডেট থেকে টেক্সটে কিভাবে কনভার্ট করা যায় এই জিনিসটা অনেক সময় আমাদের এই জিনিসটার প্রয়োজন পড়ে। ডেট থেকে আমরা কিভাবে টেক্সটে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই জিনিসটা ডেট টু টেক্সট, যেমন এটা হলো যে ডেট, এটা ডেট বাট এটা মনে হয় টেক্সট, এই যে টেক্সট এখান থেকে মানে এক্সট্রাক্ট করা, ডাটা এক্সট্রাক্ট করা, যে আমার 2015 সালটা লাগবে, আমি 2015 সালটা নিতে চাই, 4 নাম্বারটা নিতে চাই, I2 থেকে আমি 4 নাম্বারটা নিতে চাই, ঠিক আছে, টেক্সট। তো এখানে 4 নাম্বারটা কি নাকি টেক্সট I2 DD MM YY এখানে 4 বলতে আমি মানে 4টা ডিজিট নিব আর কি, টেক্সট লেফট রাইট, রাইট থেকে 2015, আর এই সাইডে হলো যে লেফটটা হলো যে এটা, লেফট সাইড হলো যে এটা, মানে এখানে বোঝাচ্ছে হলো যে রাইট সাইড থেকে, তো রাইট সাইড থেকে 4টা ডিজিট YYYYটা নিচ্ছে আর কি, হ্যাঁ 4টা ডিজিট নিচ্ছে I2 বলতে এটা এখান থেকে নিচ্ছে আর কি, মানে সে লাস্টে 4টা নিচ্ছে। আর লেফট সাইড থেকে
প্রথম 5টা নিচ্ছে, প্রথম 5টার ভিতরে কোনটা পড়তেছে, এটা হলো যে S2 থেকে প্রথম 5টা 1 2 3 4 5 এই যে 11 পর্যন্ত, ঠিক আছে, এতদূর পর্যন্ত, ঠিক আছে। তো এই জিনিসটা আর ওয়াই ওয়াই হওয়ার কারণে সে অটোমেটিক্যালি 2000 ধরে নিচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে আমরা ডেট টু টেক্সটটা বুঝলাম এটা কিভাবে করে। এটা খুব একটা বেশি কাজে লাগে বলে মনে হয় না, বাট আমাদের কোনো সময় কাজে লাগতে পারে। এটা আমাদের সালগুলো যদি এক্সট্রাক্ট করতে চাই বা ডেট গুলো এক্সট্রাক্ট করতে চাই, আমরা এগুলো ল্যাব রাইটের মাধ্যমে মেইনলি আমরা টেক্সট বিফোর টেক্সট অ্যাপটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো করে থাকি, ঠিক আছে। আবার আরেকটা আছে যে এই যে আরেকটা আছে এই ফুল স্প্লিটের মাধ্যমে করে থাকি, ঠিক আছে। আমরা এগুলো অনেক কিছুর মাধ্যমে করা যায়। ট্রিম ট্রিম করে মানে কি, ট্রিম এটা আছে, এটাকে এই যে ট্রিম করে এটাকে নিয়ে আসা। ট্রিম মানে কি, আমার যদি অনেক জায়গায় অনেক সময় স্পেস থাকে, আমরা যখন ডাটা নিয়ে কাজ করি, ডাটাকে যখন আমরা ক্লিন করি, ডাটা ক্লিনের সবচেয়ে বেশি আমরা ট্রিমটা ইউজ করে থাকি। ডাটা এই ডাটা ক্লিনিং এ দেখবেন যে সবসময় নামের শেষে, যেমন নামের শেষে একটা স্পেস থাকে, ঠিক আছে, ওই ধরনের অনেক অনেক সমস্যা হয়। তখন ওই স্পেসটার কারণে কি, ওই স্পেসটার কারণে আলাদা আলাদা ইউজার হিসেবে ধরে। সে ধরেন যে আমার নাম জয়, ঠিক আছে, আমার নাম জয়, এটাও জয় লেখা আছে, কিন্তু এটাতে একটা স্পেস দিয়ে আছে। তখন কি ধরবে সে, এটা আলাদা একটা ইউজার, এটা আলাদা একটা ইউজার ধরবে সে। অ্যাকচুয়ালি দুইজনই কিন্তু একই ইউজার, ঠিক আছে। তো একই ইউজার, তো এটার জন্য আমরা কি করে ট্রিম ইউজ করি, যদি কোনো এক্সট্রা হোয়াইট স্পেস থেকে থাকে ওইটাকে যেন আমরা কি করতে পারি, ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। ওইটার জন্য আমরা ট্রিম ইউজ করি। সফটওয়্যারে আমরা প্রচুর প্রচুর ট্রিম ইউজ করি, ঠিক আছে। সাবস্টিটিউট, সাবস্টিটিউটটা আমি ভুলে গেছি এটা কি কারণে, যেহেতু এটা খুব কম ইউজ করা হয় সেজন্য এটা আমি বলতে পারি না। তো সাবস্টিটিউট বলতে আমি ধরেন যে এই যে স্ল্যাশ যেটা আছে, স্ল্যাশের ভিতরে আমি হাইপেন ইউজ করতে চাই, এটাই যে এটা কিভাবে ইউজ করবো, এটা যে যে জায়গায় এটা দেখবে ওই জায়গায় এটা ইউজ করবে। তো সাবস্টিটিউট হলো যে আমরা এই জিনিসটা ইউজ করে থাকি, সাবস্টিটিউট, ঠিক আছে। সামিফ খুবই পপুলার। সামটা কি করে, যোগ করে, ঠিক আছে, টোটাল যোগটা দেখায় যে আমার টোটাল কত হলো, এই যে এটা টোটাল যোগ করে দেখাইলো 4,37,000 সামথিং, ঠিক আছে। আর ইফেলস হইলো যে কি, যদি 50,000-এর উপরে যদি থাকে টার্গেট রিচ হয়েছে, তাহলে টার্গেট রিচ। আর যদি 50,000-এর নিচে, মানে এটা ইফেলস কন্ডিশনের মাধ্যমে বুঝেছে, এটা তো কিছুক্ষণ আগেই দেখাইছি আপনাদেরকে, ঠিক আছে। 50,000 যেহেতু নাই সেজন্য ফেল, আর এই সাইডে কোনো ডাটাই নাই, জিরো, সেজন্য এটা বলতেছে। আবার এখানে কি টার্গেট রিচ জি টু, ও জি টু জি টু 10, এটা এই জায়গায় দিছে আর কি। এটা হলো যে ফেল, এটা ফেল, বাট এটা পাস, কাউন্ট 50,000-এর উপরে। ইফেলসটা এইভাবে বোঝানো হয়েছে আর কি। আর সামিফ হইলো যে সবকিছু যোগ করে E2 থেকে E10, এই যে E2 থেকে E10 হলো যে মেল, আবার স্যালারি এর, তো ঠিক আছে, এদের ভিতরে শুধুমাত্র মেল একটা যোগ করবে। স্পেসিফিক ভাবে সামিট দিয়ে আমরা চাইলে শুধুমাত্র মেলের কোনটা, মেলেরটার এই মেলেরটার সাম কত হবে, তারপর ফিমেলেরটার কোন একটা স্পেসিফিক ক্যাটাগরি ধরে আমরা কিন্তু সামিট দিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো এই জিনিসটাই আসলে আমরা এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি দেখতেছি। তারপরে এই যে সামিফ, এখানে যদি মেল এন্ড অ্যাকাউন্টেন্ট এই দুটাকে যোগ করে কত হবে, ঠিক আছে, যখন মাল্টিপল আসবে তখন, ঠিক আছে। তো এইগুলাই আর কি। ওকে, আমরা শীট 1-এ তো এই যে দাদা ইউনিকটা কি দেখাবেন? ইউনিক ফাংশনটা কিন্তু খুব মজার। হ্যাঁ, ইউনিকটা তো আছে, কিন্তু এখানে কি নাই। ইউনিকটা হলো যে ডাইনামিক ফর্মুলাই, ওইটা মনে হয় আছে। ডাইনামিক ফর্মুলা আমার আমি টোটাল 3টা সেগমেন্টে ক্যাটাগরি ভাগ করা আছে। একটা হলো যে বেসিক ফর্মুলা, আরেকটা হলো যে ডাইনামিক ফর্মুলা, আরেকটা হলো যে ওই এক্স লুকআপ, বি লুকআপ, তারপরে পাওয়ার কোয়েরি তো অলরেডি দেখছেন, তারপরে এখানে দেখাইতে হবে, তারপরে পিভট টেবিল, ঠিক আছে, এগুলো হলো যে অ্যাডভান্স, ঠিক আছে। তো আজকে দেখা যাক, আজকের ওইটা আমি দেখানোর চেষ্টা করব। যদি বা আগের ব্যাচে আমি আসলে দেখাইছি ওইটা, মানে ফার্স্ট ক্লাসে আমি দেখাই ফেলছি ওইটা, তো দেখা যাক ওইটা দেখাতে পারি কিনা। এখানে আসলে কি করা হয়েছে, এটা ফিল্টার ইউজ করা হয়েছে, জাস্ট যে ফিল্টার করে এখানে 29-30টা বের করা হয়েছে, যে ডেট দিয়ে এজ দিয়ে টার্গেট রিচ দিয়ে এটা বের করা হয়েছে। যে যে টার্গেট রিচ যত জায়গায় আছে ওইগুলো টোটাল এই ডেট গুলো বের করা, মানে এজ গুলো বের করা আর কি, ঠিক আছে। ফিল্টারটা আমরা প্রচুর ইউজ করি, আমি ডাইনামিক ফর্মুলাতেও আমি ফিল্টারটা ইউজ করব। এমন এমন কঠিন ফিল্টার আছে যেগুলো দেখে অবাক হয়ে যাবেন যে এই ধরনেরও কিছু হইতে পারে, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো দেখবো, সমস্যা নাই। এটা আমি ফিল্টার লিখে রাখি। ওকে, কাউন্টটা খুবই ইম্পর্টেন্ট। কাউন্ট মানে নাম্বার কাউন্ট করা, ঠিক আছে, নাম্বার কাউন্ট করা বা আপনার সেলস অর্ডার কাউন্ট করা, ঠিক আছে।
এগুলো আমরা আসলে কাউন্টের মাধ্যমে করে থাকি, ঠিক আছে। আবার এই কাউন্টটা আবার সমস্যা হলো যে যখন আমরা কাস্টমার সেন্ট্রিক কাজ করে থাকি, মাল্টি একজন সেম ইউজারে যদি মাল্টিপল রোতে থাকে, তখন আবার এই কাউন্টটা যুক্তিযুক্ত না আর কি। হ্যাঁ, তখন আমাদের ওই পিভট টেবিলের মাধ্যমে করাটাই যুক্তিযুক্ত, ঠিক আছে। কারণ পিভট টেবিলে ইউনিক কাউন্ট আছে, এখানে মনে ইউনিক কাউন্ট আছে, যে কাউন্ট ইফ আছে, কাউন্ট ইফ এস আছে, কাউন্ট এ আছে, বাট ওই পিভট টেবিলের মাধ্যমে আমরা খুব দ্রুততার সাথে আমরা করে ফেলতে পারি আর কি, ঠিক আছে। তো আমি এটা দেখালাম না খুব একটা বেশি, এখানে কাউন্ট করা আর কি, মেল কয়টা আছে, ফিমেল কয়টা আছে, এই টাইপের জিনিসগুলো আপনার নিজেরা এগুলো প্র্যাকটিস করতে হবে। এই যে এই শীটটা দেওয়া হচ্ছে, এই শীটটা শুধুমাত্র স্টোর করে রাখার জন্য না, আপনার চাইলে এইখানেই আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন, ওইভাবে আপনাদেরকে এই শীটটা রেডি করে দিয়ে আছে, ঠিক আছে। কনক্যাটেনেট খুবই ইম্পর্টেন্ট। কনক্যাটেনেট মানে কি, মানে দুইটাকে যোগ করা, ঠিক আছে। দুইটাকে কি করা, যোগ করা। যেমন ফার্স্ট নেম লাস্ট নেমকে যোগ করা, যে আমি আলাদা আলাদা ফার্স্ট নেম, আমাদের বাংলাদেশে খুব কম হয়, আমাদের বাংলাদেশে ফুল নেমকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আর কি, ঠিক আছে। তো এই ফুল নেমটাকে যদি আমরা করতে চাই, তাহলে আমরা কনক্যাটেনেটটা ইউজ করতে পারি, যোগ করা, ঠিক আছে। আবার আমরা কোনটা ইউজ করতে পারি বলেন তো দেখি। আবার আমরা ওই যে কি বলবো, যে আরেকটা আছে, মানে ফিল্টারের মাধ্যমে করা যায়। আরেকটা হলো যে মাঝখানে ডট ইউজ করে আমরা এটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই যে আমি এইভাবে ইউজ করলাম, আমি এখানে দিলাম এটা, ঠিক আছে, কমা, আমি এখানে একটা স্পেস দিলাম, কমা, তারপরে আমি ধরেন যে এটা দিলাম। আমরা এইভাবে একটা ফর্মুলা আছে, ঠিক আছে, এভাবে একটা আছে। তো এইভাবে আমরা অনেক সময় করে থাকি, এটা মনে ডট দিয়ে আমরা করে থাকি সাধারণত, ঠিক আছে। তো এইভাবে করা যায়। তারপরে ডে থেকে, এই যে মানে ডেট থেকে আমরা কিভাবে ডেজটা বের করব, ডেজ থেকে কিভাবে এজ বের করব, এগুলো আর কি। ডেজটা বের করব কিভাবে, এই যে ডেজ দিয়ে I2S1, ঠিক আছে, এখান থেকে এটা যদি করি তাহলে ডেজটা বের করব। এখন এই ডেজটা কত দিয়ে শেষ হয়, আমাদের বছরটা কবে শেষ হয়, 365 দিনে শেষ হয় না? তো 365 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি আমার এজটা বের হচ্ছে না? ঠিক আছে। তো এইটাই আর কি বিষয়টা, বুঝতে পারছেন। নেটওয়ার্ক ডেজ হলো যে কোনটা, এই সেম জিনিস, নেটওয়ার্ক ডেজ। নেটওয়ার্ক ডেজটা আমার কাছে অ্যাকচুয়ালি মনে নাই এটা আসলে কি, নেটওয়ার্ক ডেজ বলতে কি বোঝাচ্ছে এটা অ্যাকচুয়ালি মনে নাই। ওকে, আমরা বুঝতে পারলাম ডেজ। ওকে, দেখি ডাইনামিক ফর্মুলায় যাই। আজমিন ভাই যেহেতু বললো, আমরা একটু দেখি ওটা আছে, ইউনিকটা আছে, আশা করি ডাইনামিক ফর্মুলায় থাকার কথা, আমি এটা পড়াইছি। এই যে ইউনিক আছে, ঠিক আছে, ফিল্টার ইউনিক শর্ট বাই শর্ট সিকোয়েন্স র্যান্ডম। এটা একটা ইউটিউবে একটা সাইট আছে, নামটা আমি ভুলে গেছি, খুবই মানে হাস্যরসাত্মক টাইপের একটা নাম আর কি, ঠিক আছে। বাট উনি এক্সেল এর জন্য মাস্টার, উনি পপুলার আর কি খুবই। হ্যাঁ, তো আমি অ্যাকচুয়ালি উনার কাছ থেকে এই ডাটা সেটটা মানে এটা ডাউনলোড করে পড়াচ্ছি আর কি আপনাদের, ঠিক আছে। চান্দু 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 ওই চান্দুর ডাইনামিক এরে ক্র্যাশ কোর্স। এখন তো এটা নাই, মানে ওই সময় ছিল আর কি। হ্যাঁ, এই যে চান্দু, উনার একটা ইউটিউব চ্যানেল আছে, যেখান থেকে আপনারা যদি পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি এক্সেলটা কই থেকে শিখছেন, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি চান্দুর কাছ থেকে মোটামুটি সবচেয়ে বেশি ভালো, মানে চান্দুর কাছ থেকে আমি শিখছি আর কি, ইউটিউবে শিখছি আর কি এই টাইপের গুলো। তো আপনি এর কাছ থেকে ফ্রিতে শিখতে পারবেন, আমি এর কাছে ফ্রিতে ছিল আর কি এই টাইপের ইয়াগুলো, ক্লাসগুলো। উম এটা হয়তো বা আজকের আমি শেষ করতে পারবো না। না, আর যদি শেষ করতে পারি তাহলে তো ভালো। আমি একটু যাই দেখি। আচ্ছা, এখানে যতগুলো আছে, ফিল্টার ইউনিক শর্ট, শর্ট বাই সিকোয়েন্স, র্যান্ডম এরে, এখানে যতগুলো আছে এগুলোকে বলা হয় ডাইনামিক এরে ফাংশনস, ঠিক আছে, এগুলোকে বলা হয় কি ডাইনামিক এরে ফাংশনস, ঠিক আছে। আমরা সবার আগে ফিল্টারটা দেখি। আমাদের এটা হলো যে আমাদের স্প্রেডশিট, যেটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কি করে থাকবো, এখান থেকে আমরা যত ধরনের এই যে ডাইনামিক যে ফর্মুলা গুলো আছে, এই ফর্মুলা গুলো আমরা এখান থেকে প্র্যাকটিস করতেছি, ঠিক আছে। তো এখানে সে কি দেওয়া হয়েছে যে দাঁড়ান আরেকটু দেখি।
ডাটা, ডাটা বলতে টেবিলের কথা বলতেছে, ঠিক আছে। ডাটা বলতে কোনটা বলতে হচ্ছে টেবিলের নাম। টেবিলের নাম কি এটা তো আপনাদেরকে বোঝানো হয় না, টেবিলের নাম। তো নর্মালি আমরা যখন এক্সেল শিটে কোনো কিছু দেখি, ঠিক আছে, সে ধরেন যে আমি এটাকে কপি করি, আমরা যদি কোনো কিছু দেখি ফর এক্সাম্পল এটা, ঠিক আছে, এটা কিন্তু কোনো ইয়া না, দাঁড়ান, ওকে, এটা কিন্তু কোনো ডেট, এটা জাস্ট একটা ডেটা, এটা কিন্তু কোনো টেবিল বা কোনো কিছু না, ঠিক আছে। বাট এটাকে টেবিলে রূপান্তর করতে হয়, ঠিক আছে। তো টেবিলে রূপান্তর করে আমরা অ্যাকচুয়ালি পিভট টেবিল টাইপের কাজগুলো করি আর কি, ঠিক আছে। তো এটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি, এটা আগামীকালকে হয়তো বা দেখাবো, মানে নেক্সট ক্লাসে হয়তো বা দেখাবো। এটা মনে রাখবেন, এটা কিভাবে করে, এটা কন্ট্রোল টি ইউজ করবেন। দেখবেন যে বলবে কে হোয়ার ইজ দি ডেটা ফর ইউর টেবিল, সে অটোমেটিক্যালি দেখতেছে আপনার কোনো হেডার নাই। তো বলতেছে আপনার টেবিলে যদি হেডার থাকে তাহলে আপনি হেডার দিবেন। সে ধরেন যে উপরে ডেনিসন মেইল ওয়েবসাইট, এটা আমার হেডার। আমি বললাম যে আমার হেডার আছে, আমি জোর করে তাকে বললাম যে আমার হেডার আছে। তো সে উপরে প্রথম রোটাকে হেডার হিসেবে ধরে নেবে, তো অটোমেটিক্যালি টেবিল হয়ে যাবে। তখন দেখেন যে টেবিল ডিজাইন চলে আসছে। কিছুক্ষণ আগে দেখেন টেবিল ডিজাইনটা নাই। আমি যখনই কন্ট্রোল টি দিয়ে যখনই এটাকে টেবিল বানাইলাম, তখনই টেবিলের নাম আসছে। এখন এই টেবিলের নাম আমি যেটা ইচ্ছা এটা দিতে পারবো, কিন্তু এখানে কোনো স্পেস দেওয়া যাবে না এই টেবিলের নামে। সে আমি এটা দিলাম ডাটা, আমি ডাবল টি দিলাম, ঠিক আছে, ডাটা দিয়ে এন্টার দিলাম। তো আমার টেবিলের নাম কি হয়ে গেল তাহলে, ডাটা হয়ে গেল, বুঝতে পারছেন। তো এই জিনিসটাই হলো যে এই জায়গায়। তো এখন আমি যদি আপনাদেরকে যদি বলি যে এখন যদি বুঝিয়ে বলি, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই জায়গায় কি করা হচ্ছে। এখানে যে টেবিল, যেটা এক্সেল শিটে যেটা দেখাচ্ছে, এটাকে বলা হয়, এটা হলো যে টেবিল, যেটার নাম হলো, টেবিলের নাম হলো ডাটা, ঠিক আছে। ওই ডাটার মাধ্যমে অ্যাকচুয়ালি ফিল্টার করছে। এখন আরেকটা জিনিস যে আপনাদেরকে দেখাই, আমি এটা ধরলাম, কন্ট্রোল শিফট নিচের এরো সাইন যদি নেন পুরোটা সিলেক্ট হবে। কন্ট্রোল শিফট উপরে যদি নিয়ে যান, এটা উপরের প্রথম রোটা সিলেক্ট হবে। কন্ট্রোল শিফট ডান দিকেরটা যদি নিয়ে যান, এটা দিয়ে এইভাবে সিলেকশন হবে, ঠিক আছে। আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে, দ্রুততার সাথে যেন আপনি কাজগুলো করতে পারেন, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, আমরা আসি ফিল্টার। এটা ইউনিকটা আছে, দাঁড়ান, ফিল্টারে আসে, এটা কোনটা আসছে, এটা হলো যে ইউনিক, এটা হলো ফিল্টার। ফিল্টারে আমি অ্যাকচুয়ালি ইয়ান নামের যে ম্যানেজারটা আছে, ওই ইয়ানের যত ধরনের ডেটা আছে, ওই ইয়ানের আন্ডারে যত ধরনের ডেটা আছে সবগুলো সে কি তার আন্ডারে যতগুলো আছে সবগুলো নিয়ে সে কাজ করতেছে। তো ইয়ানের আন্ডারে যতগুলো আছে সে এগুলো দেখেছে। প্রথমটা দেখেন ইয়ান নামে কি আছে, ডেনিসন আছে, ডেনিসনকে নিয়ে আসছে। মেল আসছে, ওয়েবসাইট আসছে, 26 আসছে, 42996 আসছে, ঠিক আছে। আর এটা কি 90700 আসছে, এই যে 90700। তারপর তো 3 ইয়ান, মানে যত ধরনের ইয়ানকে নিয়ে আমি ফিল্টার করতে চাইলে ইয়ানকে নিয়ে ফিল্টার করতে পারি, মানে অ্যাডভান্স ফিল্টার আর কি, ঠিক আছে। আমি যদি ইয়ানের ডাটা শিটটা দেখতে চাই, এটা কখন প্রয়োজন পড়ে এই ফিল্টারটা, আমরা যখন কোন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কাজ করি। ফর এক্সাম্পল আমি যেমন আজকে জয়েন করলাম আনোয়ার গ্রুপে, ঠিক আছে, অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে। তো আমার যদি এইচআর ম্যানেজমেন্টে যদি কাজ করতে হয়, ওইখানকার এইচআরই মনে হয় অলমোস্ট, কি বলবো, যে এইচআরই আছে মনে হয় অলমোস্ট 300 থেকে 400 জনের মতো এইচআর আছে। তো এই এইচআররা কি করে, 18,000 আমাদের আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যতগুলো ইন্ডাস্ট্রি আছে, সিটি ব্যাংক থেকে শুরু করে যতগুলো এমপ্লয়ি আছে, 18,000-এর মতো, মানে মোটামুটি 18,000-এর মতো এমপ্লয়ি আছে বর্তমানে আনোয়ার গ্রুপে। তো 18,000-এর মতো যে এমপ্লয়ি আছে, তাদেরকে ম্যানেজ করার জন্য, তাদেরকে ম্যানেজ করা খুব টাফ। এখন এজ এ এইচআর ম্যানেজার হিসেবে আপনার আন্ডারে সে ধরেন যে সিটি ব্যাংক আছে, ঠিক আছে, আপনার আন্ডারে সিটি ব্যাংক আছে। এখন আপনি সিটি ব্যাংকের একজন ম্যানেজারের পারফরমেন্সটা দেখতে চাচ্ছেন, এখানে এটা হলো যে আপনার সে ধরেন যে পারফরমেন্স লগটা আছে, ঠিক আছে, এটা আপনার পারফরমেন্স লগ। এই পারফরমেন্স লগে আপনি শুধুমাত্র ওই ম্যানেজারকে আপনি যে ফিল্টার করে ওই ম্যানেজার পারফরমেন্সটা এলোকেট করতে চান বা পারফরমেন্সটা আপনি দেখতে চান, ওই পারফরমেন্সের উপর ভিত্তি করে তাকে একটা ভেরিয়েবল অ্যামাউন্ট একটা আপনি তার স্যালারির সাথে আপনি তাকে অ্যাড করে দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো আপনি ডেফিনেটলি পারফরমেন্সটা দেখতে চাবেন। তো এটা করার জন্য আপনি ডিরেক্টলি ওই ম্যানেজারের ডাটাটা আপনি চেক করতে পারবেন এইভাবে ফিল্টার ইউজ করে, ঠিক আছে। ওই ফিল্টারটা ইউজ করে দেখেন পুরো একটা রো তার যা যা আছে ওভারঅল সব সে আমাকে দিয়ে দিল। ক্লিয়ার বিষয়টা?
তো এইভাবে আমরা ফিল্টারটা করে থাকি। ফিল্টারটা খুবই সোজা। ফিল্টারে আমাকে সবার আগে আমার যদি কোনো একটা টেবিল থেকে থাকে এই ধরনের, ঠিক আছে, এই ধরনের কোনো একটা টেবিল শিট যদি থাকে, ওই টেবিল শিটে সবার আগে ওই টেবিলটাকে মেনশন করতে হবে আমাকে, কমা দিয়ে ওই টেবিলের আমি স্পেসিফিক কোনটা, ওই টেবিলের ভিতরে এই রো গুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। এগুলোকে রিসার্চের ভাষায়ও আমরা এগুলোকে অ্যাট্রিবিউট বলে থাকি, ঠিক আছে। তো ডেটা আন্ডার ম্যানেজার, ম্যানেজার ইকুয়াল টু ইয়ান যদি থেকে থাকে, ওই ইয়ানের আন্ডারে যতগুলো রো আছে সবগুলো যেন সে দেখায়। দিস ইজ হোয়াট উই ডু উইথ দি ফিল্টার। ক্লিয়ার বিষয়টা? ফিল্টারের কাজটা কিভাবে হবে আমরা রিয়েল লাইফের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে কথা বললাম। নেক্সট আসি ইউনিক। ইউনিকের কাজটা কি আমরা একটু দেখি। তো ইউনিকের কাজটা হলো যে ওই যে আসমিন ভাই যে বললো, আমার সে ধরেন যে এখানে অনেকগুলা কাস্টমার আছে, সে ধরেন যে আমার এখানে নাম্বার অফ ব্রো, আমার কাস্টমার একুইজিশন আছে, নাম্বার অফ ব্রো 1000-এর উপরে কাস্টমার আছে, কিন্তু 1000-এর ভিতরে আমার অ্যাকচুয়ালি ইউনিক কাস্টমার হলো যে কতজন, 40 জন বা 10 জন, ঠিক আছে। সো ফাইন্ড আউট দ্য ইউনিক কাস্টমার্স অর ইউনিক নেমস, উই ইউজ ইউনিক ফর্মুলা। ফর এক্সাম্পল এখানে ম্যানেজার দেখেন, ম্যানেজার তো আমার ধরেন যে অ্যাকচুয়ালি আমার ম্যানেজার কতজন, 3 4 5 জন, 5 জন ম্যানেজার না আমার, তো এখানে 5 জন ম্যানেজার আমার, এই যে 5 জন ম্যানেজার, ঠিক আছে। বাট এখানে নাম্বার অফ কতগুলো, অনেকগুলো, কারণ কি তাদের পারফরমেন্স বেসিসে তাদের তারা যে ডিলগুলো ক্র্যাক করে বা তারা যে কাজগুলো করে থাকে, কাজগুলো এখান থেকে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনি সে ধরেন যে আপনার কতগুলো ম্যানেজার আছে, ঠিক আছে, আপনি ম্যানেজারকে ফাইন্ড আউট করতে চাচ্ছেন, আপনি ইউনিকের মাধ্যমে বের করতে পারবেন। ক্লিয়ার আসমিন ভাই? এছাড়াও কি আর কোনো কাজ হ্যাঁ, আছে? ক্লিয়ার। ইউনিকে এই কাজটাই হয় আসলে নরমালি। আর ইউনিকে এমন না যে আমি নরমাল ভাবে বুঝলাম, ইউনিক নিয়ে মনে হয় খুব একটা বেশি কাজ হয় না, ইউনিক নিয়ে সবচেয়ে বেশি কাজ হয়, সোজা কথা, বুঝতে দাদা পারছেন? আমার ম্যাক্সিমাম কাজ ইউনিকে বেশি হচ্ছে Exactly, আমার exactly. একটা ইনভেন্টরি রিপোর্ট দেওয়া লাগে, তো ইনভেন্টরি হ্যাঁ, রিপোর্টে হ্যাঁ, আমার ইউনিকের কাজটা ইউনিকটা, ইউনিক ফিল্টার, এই দুটো আপনার সবচেয়ে বেশি লাগবে। আরেকটা লাগবে হলো যে এখন যারা পুরাতন কোম্পানিগুলো আছে যেগুলো 10 বছর 15 বছর হয়েছে, তারা এখন ভি লুকআপ ইউজ করে, এক্স লুকআপে এখন তারা কনভার্ট হয় নাই। যদিও বা আমি আপনাদেরকে ভি লুকআপও দেখাবো, এক্স লুকআপও দেখাবো, এস লুকআপটা সবচেয়ে ইজি আই থিংক। বাট আপনারা যদি কোন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যান, আপনাদেরকে অবশ্যই ভি লুকআপ ধরবে, এক্স লুকআপ পারে না। সোজা কথা হলো যে এক্স লুকআপ খুব কম লোকই এক্স লুকআপ পারে, ঠিক আছে। ওইখানকার যারা বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট আসে আর কি, তো আপনাদেরকে ভি লুকআপ করতে দিবে। তো আপনি যতই এক্স লুকআপ এক্সপার্ট হন, অ্যাডভান্সে এক্সপার্ট হন, আপনি যে ভি লুকআপটা না পড়ে যান, আপনি কিন্তু ফাইসা যাবেন, ঠিক আছে। বিশেষ করে ইন্টারভিউতে, বড় বড় ইন্টারভিউ গুলোতে, যেগুলো বেতন 50,000 70,000 100 1 লাখ, ঠিক আছে, এই ধরনের বেতন গুলোতে, তো এই ধরনের গার্মেন্টস গুলোতে আপনি যদি জয়েনও করেন, আপনার কেরিয়ার ওইখানেই করে যাবে, আপনার আর কোথাও সুইচ করার দরকার পড়বে না, ঠিক আছে। হয়তোবা আমাদের যারা ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশনের যারা মানুষ আছে, তারা হয়তোবা একটু নেগেটিভ ভাবে দেখে আর কি গার্মেন্টস এ কাজ করলে, ঠিক আছে, গার্মেন্টস এ ইন্টারভিউ দিতে গেলে তারা মনে করে ওই গার্মেন্টস এ যারা কামলা কাটে 10,000 15,000, আমরা হয়তো ওইরকম কাজ করতে যাচ্ছি না, আমরা ওইরকম কাজ করতে যাচ্ছি না, আমরা ট্রেন্ডের সাথে আসি, তাই না? তো এই জিনিসগুলো আসলে তারা বোঝে না। তো এগুলো নিয়ে আপনার ভাবার দরকার নাই। আপনারা আপনাদের যারা জব খুঁজতেছেন ফোকাস করেন যে আপনার গার্মেন্টস এও যেন আপনার জয়েন করতে পারেন। ওইভাবে গার্মেন্টস এ গেলে আপনাদেরকে এক্সেলটা পারতেই হবে। সোজা কথা হলো যে এক্সেল পারতেই হবে আপনাদের, ঠিক আছে, এক্সেল পারতেই হবে। আপনার ওখানে পাওয়ার বিআই কাজে আসবে না, আপনার ওখানে পাইথন কোনো কাজে আসবে না, স্কুল কোনো কাজে আসবে না, আপনার ওখানে এক্সেল কাজে আসবে, বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা ইউনিকটা দেখলাম, শর্টটা দেখে এটা তো ইউনিক। এটা হলো যে ফিল্টারের ভিতরে দেখেন আমি কিন্তু কিভাবে করতেছি, এই যে ফিল্টারের ভিতরে যে যাদের বেতন 80,000-এর উপরে স্যালারি, ডাটা ম্যানেজার, তাদেরকে নিয়ে আসা, ঠিক আছে। এরা কারা এটা ফাইন্ড আউট করার জন্য, ঠিক আছে, যাদের স্যালারি 80,000-এর উপরে তাদের, ঠিক আছে, তাদেরকে ফাইন্ড আউট করা, এই জিনিসটা। এক্স থ্রি কোনটা দেখেন, এক্স থ্রি এখান থেকে নিয়ে আসা হয়েছে। এখানে ডাটা ম্যানেজার ইকুয়াল টু এক্স থ্রি দিছে, ঠিক আছে। মানে এক্স থ্রি বলতে কি বোঝাচ্ছে এটা? ও এক্স থ্রি হলো যে এই যে এখানে, মানে আমি এখানে এখানে আমি ডাটাটা আউটপুটটা এখানে দেখাতে যাচ্ছি, ঠিক আছে। যাদের স্যালারি 80,000-এর উপরে, ঠিক আছে, 80,000-এর উপরে কোনটা স্যালারি দেখেন, 80,000-এর উপরে শুধুমাত্র ফ্রেডেরই আছে, ঠিক আছে। এখানে হয়তোবা নাই, আরেকটা ফ্রেডে হয়তোবা আছে, ঠিক আছে। এই যে 80,000-এর উপরে সবচেয়ে বেশি যাদের, তাদেরটা, ঠিক আছে।
এই আর কি। ওকে, ফিল্টারটা কই? ফিল্টারটা তো থাকার কথা। ফিল্টার বলতে আমি শর্টটাকে খুঁজতেছি না। শর্টটা কই? এটা হলো যে ইউনিক। ইউনিক দিয়ে ডাটা ম্যানেজার দিয়ে খুঁজা আর কি, ঠিক আছে। মানে ইউনিক বলতে আবার ধরেন যে ফাইন্যান্স, যদি আপনার যদি এ ধরনের থাকে যে ইয়ান নামে অনেকেই আছে বা ইয়ানের ডিপার্টমেন্ট, আপনি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ ধরতে চান যে ইয়ান সে 3টা ডিপার্টমেন্ট হোল্ড করে, এই তারপরে কাল্লা আছে সে 2টা ডিপার্টমেন্ট, তো ডিপার্টমেন্টের সাথে সাথে আপনি যদি ইয়ানকে লিখতে চান আপনি এইভাবে লিখতে পারেন। ওই যে আমি আপনাদেরকে বললাম না যে কিছুক্ষণ আগে যে আমরা নর্মালি আমরা যে যোগটা করি কনকেটেনেটটা আমরা এইভাবে করি। আমরা এই যে এখানে এন পার্সনটা ইউজ করে আমরা কনকেটেনেটটা আমরা এইভাবেই করে থাকি আর কি, ঠিক আছে। আমরা বিশেষ করে ইউনিভার্সিটিতে আমি এভাবে কাজ করছি। আমি কনকেটেনেট মনে লাইফে কখনো ইউজই করি না, আমি এভাবে ইউজ করছি, ঠিক আছে। এইভাবে এনটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি মানে যোগ করা আর কি, যোগ করা, মাঝখানে একটা হ্যাশ দিয়ে আমরা এগুলোকে ইয়া করে আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা দেখলাম। ওকে, এখন শর্টটা আছে। শর্টিং বলতে আসলে শর্টিং মানে কি যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার, ওই ধরনের শর্ট, ঠিক আছে। আবার আরো শর্ট আছে যে ইউনিক করার পরে মানে একটার পরে একটা যেন সে সুন্দরভাবে যেন দেখায় আর কি, ঠিক আছে। তো এই শর্টটাও এরকম শর্ট। আরেকটা ইজি শর্ট যদি দেখাইতে পারতাম তাহলে ভালো হতো। ইজি কি করা আছে কোথাও? এটাও শর্ট। 6 - 1 দিয়ে কি বোঝাচ্ছে একটু দেখি। ডাটা টেবিলের ভিতরে 1 2 3 4 5 6, আর ওইখানে 6 বলতে 1 2 3 4 5 6 7 8। এখানে কোনটা নাই? 42 478। ডেট জয়নিংটা আসলে 42 478 ভাবে দেখাচ্ছে। এখানে -1 দিয়ে তো একটা জিনিস বোঝাচ্ছে। ও -1 কি বলেন তো দেখি। শর্ট মানে -1 দিয়ে, শর্ট বলতে সে সবই দেখাইছে, সবই কিন্তু আনছে, ঠিক আছে, কাল্লা ফ্রে সবই আছে, কিন্তু -1 দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো দেখি। -1 দিয়ে সে বোঝাচ্ছে হলো যে আমার যে উপরে যে হেডারটা আছে, এই যে এই হেডারটা সে দিবে না, ঠিক আছে। হেডারটা না নিয়ে সে আমাকে কি করতেছে, হেডারটা না নিয়ে সে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে, শর্ট অর্ডার, ঠিক আছে। -1 দিয়ে উপরে হেডারটাকে মাইনাস করে দিয়ে আমি জাস্ট ফিল্টার করে শর্ট করে বাকি যা ডাটা আছে এটা নিয়ে আসতেছে, ঠিক আছে। ভাই এই জায়গাটা আরেকবার শর্টেরটা বুঝিনি। শর্টটা হলো কি, এটা পুরো ডাটা সেটটাই নিয়ে আসতে চাচ্ছে, বরং যে আমার পুরো এই ডাটা সেটটাই লাগবে, আমার যা আছে ডাটা সেটটা হুবহু যেটা আছে এটাই নিয়ে আসবো আমি, ঠিক আছে। বাট আমি এই জিনিসটা নিয়ে আসতেছি না, মানে উপরে হেডারটা বাদে বাকি সব নিয়ে আসতেছে। সেজন্য আমাকে এখানে কি বলছে, এই যে এটা, ঠিক আছে, 6 - 1 দিছে। ক্লিয়ার বিষয়টা? মানে -1 বলতে উপরে প্রথম রোটা। নাম্বার অফ কলামস 6 দিয়ে কি বুঝাইছে তোমরা? 6 দিয়ে বোঝাচ্ছে হলো যে টোটাল আমার যে ইন্ডেক্স নাম্বার আছে না, আমার এখানে কয়টা, 3 3 6 7 8, এখানে কয়টা দাঁড়ান। আচ্ছা, 6টা কি হলো, আচ্ছা এটা হলো যে ইয়া, আর ওইটা হলো যে মোস্টলি মনে হয় নাম্বার অফ কলাম হবে, এটা হয়তো বা 0 1 2 3 4 5 6 পর্যন্ত আসলো। 6 এখানে 7টা আসছে, ঠিক আছে। তাহলে আমি চ্যাট জিপিটিকে একটু জিজ্ঞেস করি, দাঁড়ান সে কি বলে। হুম, এটা কলামকে রিপ্রেজেন্ট করতেছে, রেফার্স টু দি 6 কলাম উইদিন দি ডেটা রেঞ্জ, ঠিক আছে। ইন্ডিকেটস দি মিন ডিসেন্ডিং অর্ডার, ও ইন্ডিকেটস দি শর্ট অর্ডার -1 মিন ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বোঝাচ্ছে এটা, আচ্ছা আচ্ছা। না এটা রো বোঝাচ্ছে না তইলে, তাই না? এটা তাহলে রো বোঝাচ্ছে না, এটা হলো যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বোঝাচ্ছে। আর এটা হলো যে 6 কলাম, রেফার্স টু দি 6 কলাম, বাট ওইখানে তো আমার
ওখানে তো আমার 7টা কলাম 8টা কলাম দেখাচ্ছে ওখানে। ও আচ্ছা, এটা বুঝতে পারছি। এটা বুঝতে পারছেন কি বোঝাচ্ছে? চ্যাট জিপিটি আমাদেরকে তো বলে দিল কি বোঝাচ্ছে, বলেন তো দেখি। এই যে এটা আমাদেরকে বোঝাচ্ছে হলো যে আমার 6টা যে পর্যন্ত ডাটাটাকে কলামের রেঞ্জ নিবে এরকম। আমার যে ডাটাটা আছে এই ডাটাটাকে আমি পুরোটাকে শর্ট করব, বা বাট আমার যে 6 নাম্বার রোটা আছে, 6 নাম্বার যে কলামটা আছে, 1 2 3 4 5 6 নাম্বার কলাম, 6 নাম্বার কলাম অনুযায়ী সে কি করবে, ডেসেন্ডিং অর্ডারে আমাকে কি করবে, ভ্যালুটা ফিল্টার করে ডেসেন্ডিং অর্ডারে। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। 6 নাম্বার পর বেস করে ডেসেন্ডিং অর্ডারে আমাকে ফিল্টার করবে। ঠিক আছে, -1 দিয়ে ডেসেন্ডিং বোঝাচ্ছে। আর আমি আরেকটু যাই, আহ, এখানে -1 দিয়ে ডেসেন্ডিং বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি হোয়াট অ্যাবাউট দি অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে 1 হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তো এটা মনে হয় একটা, এই যে এটার ক্ষেত্রে দেখেন ডিপার্টমেন্ট ওয়াইজ আমাকে কি করতেছে, অ্যাসেন্ডিং অর্ডার, আর স্যালারি ওয়াইজ ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, এই জায়গায় একসাথে দুইটা ফিল্টার করছে। এভাবেও মাল্টিপল ফিল্টার আমরা একসাথে অনেকগুলো ফিল্টার ইউজ করতে পারি। ঠিক আছে, এটা একটা সুবিধা আর কি। ক্লিয়ার বিষয়টা? এগুলো হলো যে ডাইনামিক ফর্মুলা, ডাইনামিক ভাবে এগুলো করা হয়েছে আর কি। এই যে এখানে আবার সিকোয়েন্স ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো আপনারা এই জিনিসগুলো দেখবেন। আরেকটা হইলো যে ট্রান্সপোজ। এই যে ট্রান্সপোজটা কি বলেন তো দেখি, কেউ কি বলতে পারবেন ট্রান্সপোজটা কি? দাদা ট্রান্সপোজটা হচ্ছে একটা ডাটাকে যদি সমান থাকে, একই সমান ওটাকে থাকে, রোতে কলামে পরিণত করা যায় সহজে। হ্যাঁ হ্যাঁ, মানে কলাম কলাম যদি কলাম ওয়াইজ যদি মানে যে রো হুম, থাকে ওটাকে কলাম আকারে লেখা আর কি। বুঝতে পারছেন? জি জি তো জি। এই ট্রান্সপোজের কাজটা হলো যে এটা। এই ট্রান্সপোজটা কেন নিয়ে আসা হয়েছে? এই ট্রান্সপোজটা নিয়ে আসা হয়েছে হলো যে এইটার জন্য, এই যে এই অপারেশনটার জন্য। সে আপনি একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতেছেন, যেখানে আপনার নাম, এজ, স্যালারি লাগবে। আপনি ফিল্টার করে তো নাম, এজ, স্যালারি নিয়ে আসতে পারলেন। ঠিক আছে, বাট হোয়াট এভার দি হেডার্স, সে যেন অটোমেটিক্যালি যেন হেডার গুলো যেন বুঝতে পারে যে এইটা যেটা, এটা যেন নাম, এখান থেকে যেন নাম, এটা যে এজ, এটা যে স্যালারি, সেজন্য এটা অটোমেটিক্যালি বুঝতে পারে। এটার জন্য এখানে আরেকটা ফর্মুলা আছে। এখানে ফর্মুলাটা, ও এটা কি এখানে করা হয় নাই? না, আমি তো এটা দেখাইছিলাম লাস্ট ক্লাসে। অটোমেটিক্যালি নিয়ে আসার জন্য, মানে টাইটেলটা অটোমেটিক্যালি নিয়ে আসার জন্য একটা ছিল, এটা কি দেখানো হয় নাই? এটা এখান থেকে কপি করে বসাইছি নাকি? হ্যাঁ, এটা কপি করে বসাইছি, কিন্তু আমি মনে হয় দেখাইছিলাম এটা। এটা এটা করে এটা করা যায়। ঠিক আছে, এটা এখানে দেখাইছি। হুম, এই যে ডাটা হেডার্স। ঠিক আছে, ডাটা হেডার্স মানে এটা আমি তখনই করতে পারতেছি যখন আমার টেবিলটা এজ এ কি হিসেবে থাকে, মানে আমার যখন ডেটাটা, আমার এক্সেল শিটে ডেটাটা যখন আমার টেবিল আকারে থাকে, টেবিল ফরম্যাটে। ঠিক আছে, টেবিল ফরম্যাটে থাকলে আমি যে কোনো জায়গায় ওইটাকে কল করতে পারবো ওই শিটে। সে এই শিটে আমার এই টেবিল হিসেবে কোনটা আছে, এই টেবিলের নামটা আছে, ডেটা হিসেবে আছে। আমি এটার হেডারটা কল করতে চাচ্ছি। ঠিক আছে, আমি এই যে এখান থেকে কল করতে পারবো, ডেটা হেডার্স নামে কল দিব, অটোমেটিক্যালি ডেটার হেডার গুলো সবগুলো চলে আসবে। আর এখানে সে এটা ফিল্টার করছে। ক্লিয়ার বিষয়টা? আমি এই জিনিসটা পারবো না, হ্যাশ দিয়ে হেডার্সটা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, এখন সিকোয়েন্স বলতে, সিকোয়েন্সটা কই, সিকোয়েন্সটা এটা আরেকটা লিংকে চলে যায় একেবারে। আহ সিকোয়েন্সটা কি এই জায়গায় আছে? ফিল্টার, হ্যাঁ সিকোয়েন্সটা তো দেখানো হয়েছে। না, দেখানো হয় নাই, সিকোয়েন্স দেখানো হয় নাই না। একটু সোজাভাবে সিকোয়েন্সটা যদি দেখানো যেত, সিকোয়েন্স বোর্ডের ডেটাগুলোকে সিকোয়েন্স অনুযায়ী নিয়ে আসা আর কি। উম,
এটা হলো যে র্যান্ডম এরে র্যান্ডমলি 100টা ডাটা নেয়া, মানে এটা কই থেকে ওই ডাটা ওইখান থেকে র্যান্ডমলি 100টা পর্যন্ত র্যান্ডম ডাটা নাম্বার অফ রো নেয়া আর কি, ঠিক আছে, র্যান্ডমলি নেয়া। আর এটা হলো যে র্যান্ডম র্যান্ডেরে এই যে 10টা র্যান্ডম নাম্বার, আমি যদি শুধুমাত্র র্যান্ডম যদি দিই তাহলে র্যান্ডমলি সে আমাকে নাম্বার প্রিন্ট দিবে, ঠিক আছে, 10-এর ভিতরে, মানে 10টা নাম্বার অফ রো আর কি। সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সটা এখানে আছে, এই যে সিকোয়েন্সটা এখানে আছে, ডেটা দিয়ে শর্ট করছে। শর্টটা তো আমি এটা বুঝলাম যে ডাটা 6 মানে 6 নাম্বার যে কলামটা আছে ওই কলামটার উপর ভিত্তি করে সে আমাকে কি ডেসেন্ডিং অর্ডারে যেন আমাকে প্রিন্ট করে। এখন এই যে প্রিন্টটা করবে এটা সিকোয়েন্সটা হবে কি 100, যেটা হলো যে সিকোয়েন্স 100 বলতে কি বুঝাচ্ছে, 100 বলতে রো, 100টা রো এর ভিতরে প্রথম 100টা রো এর ভিতরে সে আমাকে 10টা কলাম যেন আমাকে ওই 100টা রো এর ভিতর থেকে যেন 10টা কলাম বা 10টা কলামের কম বা বেশি যেন না কম অথবা যেন সমান যেন আমাকে নাম্বার অফ রো দেয়, ঠিক আছে। এখানে কয়টা আছে, 3 3 3 3 6 7 8 9 10। ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন? সিকোয়েন্সের কাজটা কি? সিকোয়েন্সের কাজটা হলো যে আমাকে একটা সিকোয়েন্স দেয়া যে আমাকে আমার কতটুকু প্রয়োজন। ফিল্টারে তো আমি অগণিত ফিল্টার করতে পারবো না, আমার যদি সবগুলো না লাগে, আমি যদি টপ 10টা যদি দেখতে চাই, আমরা অনেকটা পাইথনে আমরা হেড ইউজ করে করছি না, হেড টেল ইউজ করে, ঠিক সিকোয়েন্সটাও এখানে সেম ভাবে আমি করতে পারি, সেম ভাবে ইউজ করতে পারতেছি, ঠিক আছে। সিকোয়েন্স বলতেছে এখানে টপ রো, এখানে 100টা রো এর ভিতরে আমার ওই 100টা রো থেকে যেন সে আমাকে সিকোয়েন্স করে ফিল্টার করে আমাকে এই ডেসেন্ডিং অর্ডারে প্রথম 10টা ভ্যালু যেন আমাকে দেয়, 6 নাম্বার কলামের উপর ভিত্তি করে যেন ডেসেন্ডিং অর্ডারে প্রথম এই ডেসেন্ডিং অর্ডারে আমাকে 10টা নাম্বার অফ রো ডেটা অথবা এর থেকে কম যেন ডেটা দেয়। কম তো হবে না যেহেতু ইকুয়াল সাইন আছে, সমান 10টার উপর যখন সে দিছে, যদি 10টার কম থাকতো তখন আমাকে 9টা বা 8টা দিতে পারতো, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা ভাইয়া? আপনারা সবাই ক্লিয়ার এই বিষয়টা নিয়ে? তো ডাইনামিক এরেটা আমাদের শেষ কিন্তু, ঠিক আছে। ডাইনামিক এরেটা আমরা বুঝতে পারলাম, র্যান্ড এরে দেখলাম ওই জিনিসগুলো। আর কারো কি কোনো কোয়েশ্চন আছে? আজকের এই পর্যন্তই থাকুক নাকি? আপনাদেরকে একটু প্র্যাকটিস, এগুলো আপনাদেরকে 2টা পার্ট দেখানো হয়েছে, আমি এর আগের ব্যাচেও আমি দেখাইছি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে এখানে আপনার সবাই প্রফেশনাল পার্সনরা এখানে পড়তে আসছেন না, তারা স্টুডেন্ট বলেন বা আপনারা যারা জব করতেছেন, ঠিক আছে। তো এখানে যেগুলো করানো হয়েছে আজকের ফার্স্ট ক্লাসে, এটা খুবই বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। যদিও বা এগুলো ডাইনামিক এরে ফাংশন, অনেকটা অ্যাডভান্স ফাংশন, আমরা যদি ফার্স্ট জেনারেশনের সাথে যদি তুলনা করি আমরা অনেক এগিয়ে তাদের থেকে, ঠিক আছে। তাদের কাছে এগুলো মানে কি বলবো যে মানে মানে কঠিন বললে কঠিন, মইরা যাবে, তারপরেও তারা শিখতে পারবে না, ঠিক আছে। বাট আমরা এমন একটা জেনারেশনের, আমরা এগুলো ডেফিনেটলি শিখতে পারবো বা আমাদের কাছে এগুলো কঠিন কিছু না, ঠিক আছে। তো ডাইনামিক এরে ফাংশনটা যদি বা কঠিন বলে মনে হয়, বাট এতটা কঠিন না, ঠিক আছে। এগুলো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে অনেক কাজে লাগে। তো এই জিনিসগুলো আপনারা একটু নিজেরা একটু প্র্যাকটিস করেন, জাস্ট একটা রো করে একটা রো করে প্র্যাকটিস করেন। বিশেষ করে ডাইনামিক এরেটা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে ডাইনামিক এরেটা যদি প্র্যাকটিস করেন। যদি কোথাও যদি আপনারা মানে ব্যর্থ হন বা করতে পারেন না, আমার হেল্প নিয়েন, আমি পরের দিন ক্লাসে এই জিনিসগুলো হেল্প করবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। একটু জাস্ট একটু প্র্যাকটিস করলেন, অফিসে বসে আপনি এই ফাইলটাকে ডাউনলোড করে একটু প্র্যাকটিস করলেন আর কি। এর আগের ফাইলটাও সেম ভাবে আপনার প্র্যাকটিস করলেন, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস মেক্স হিউম্যানস পারফেক্ট, ঠিক আছে। প্র্যাকটিশনার সোর্স অফ পারফেক্ট। তো ইউএস লেবার স্ট্যাটিস্টিক্সটা কি একটু দেখি ওইটা। এটা দিয়ে আসলে মানে ওই দিন হয়তো বা তাদেরকে আমি বিভিন্ন চার্ট দেখাইছি, মেন মিডিয়ান এগুলো দেখাইছি, এগুলো আজকে দেখাচ্ছি না, ঠিক আছে। নাকি আজকেরই দেখাই ফেলবো, কি বলেন? আপনাদের কি মনে হয় আজকে না দেখাই, আজকের এখানে পর্যন্ত শেষ করে দিই, কালকে আমারও অফিস আছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত শেষ করে দিই। কারো কোনো কোয়েশন আছে? কোয়েশন না থাকলে আমি এখানে রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি। আর আমি খুবই দুঃখিত, আসলে এই কয়দিন আমি আসলে রেকর্ডিং গুলো দিতে পারতেছি না। লাস্ট 2টা ক্লাসের রেকর্ডিং বাকি রয়ে গেছে, আজকে একটা 3টা ক্লাসে আমি হোপফুলি আজকের অথবা আগামীকালকে রাত্রিবেলা বসে দিয়ে দিব, ঠিক আছে। হোপফুলি আজকেরও হয়তো বা দিয়ে দিতে পারে, ঠিক আছে। আপনার কাইন্ডলি এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। যদি কোনো হেল্প লাগে